হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিনিক্স। আমরা তোমাদেরকে আজকে ডব্লিউবিপি এসআই যে পরীক্ষাটা হয়েছিল, আমাদের সাব ইন্সপেক্টরের যে পরীক্ষাটা, সাব ইন্সপেক্টরের যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়েছে এই কিছুদিন আগে হয়ে গেছে, সেই কোশ্চেনের ম্যাথ এবং রিজনিংয়ের যে অ্যানালিসিসগুলো নিয়ে আজকে এসেছি। আজকে ভিডিওতে আমি তোমাদের ম্যাথের যে কোশ্চেনগুলো ছিল তার অ্যানালিসিসগুলো করব। তো তোমরা মোটামুটি সবাই তোমরা জানো যে উত্তরগুলো কী হবে না হবে। এবার কোশ্চেনের অ্যানালিসিস করে দিচ্ছি যাতে পরের বছরে যারা পরীক্ষা দেবে তাদেরও সুবিধা হয়, তারা কোশ্চেনটাও দেখতে পারে, কোশ্চেনের অ্যান্সারগুলো বুঝতে পারে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যারা প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রে যাতে সুবিধা হয়। আর যারা তোমরা এখনও জানো না তারা দেখে নাও সঠিক উত্তরটা কী হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঠিক উত্তরটা জানার জন্য। একটা করে আমরা তোমাদের ম্যাথ এবং রিজনিং সমস্ত কিছু নিয়ে অ্যানালিসিস করে দেবো। আজকের এই প্রথম ভিডিওতে আমি ম্যাথের অ্যানালিসিস করছি, পরের ভিডিওতে আমি রিজনিংয়ের অ্যানালিসিস করে দেবো। তো তোমরা জানো যে পরীক্ষাটা হয়েছিল 100 নম্বরের পরীক্ষা, 100টা কোশ্চেন ছিল পরীক্ষাটাতে। 100টার মধ্যে 25টা রিজনিং আর 25টা ম্যাথ ছিল। তো এখানে হয় তোমার ম্যাথে রিজনিংয়ের সংখ্যাটা একটু কম আছে, 24টা আছে, আর ম্যাথ 26টা আছে। তো সেটার কথা নয়, টোটাল 50টা কোশ্চেন থাকে ম্যাথ আর রিজনিং মিলে, সেখানে 25টা ম্যাথ 25টা রিজনিং থাকার কথা। তো একটু হেরফের হয়েছে, তো সেটা অসুবিধার কিছু নয়। তো তোমাদের চলো আজকে প্রথমে যে 26টা ম্যাথ ছিল সেই ম্যাথের অঙ্কগুলো আজকে একটু দেখি। তো দেখো, অ্যানালিসিস করার সময় আমার কাছে কী কোশ্চেনগুলো আছে, এবার কোশ্চেনগুলো সম্পর্কে আমি যদি একটা একটা করে দেখি। প্রথম কী কোশ্চেনটা বলেছে দেখো, প্রথমে কোশ্চেন বলা আছে ইফ প্লাস মিনস প্লাস সাইন দিয়ে প্লাস মিনস ইন্টু, ডিভিশন মিনস মাইনাস, অ্যান্ড ইন্টু মিনস প্লাস, অ্যান্ড মাইনাস মিনস এটা ডিভিশন। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এখানে একটা নাম্বার দিয়েছে, তার ভ্যালুটা আমাকে বার করতে হবে। আচ্ছা, ভ্যালুটা কি দিয়েছে দেখি, নাম্বারটা। তাহলে দেখো প্রথমে 1 নম্বরের কোশ্চেনটা আমি দেখি। কোশ্চেনটাতে বলছে 2 প্লাস 27 মাইনাস 3 প্লাস 2 ইন্টু 3 ভাজিত চিহ্ন 2। এবার এখানে আমাকে কি বলেছিল, প্লাসের মানে কি বলা আছে প্লাস মানে ইনটু, অর্থাৎ প্লাসের জায়গায় ইনটু হবে। আচ্ছা, তারপরে আছে, এবার দেখো এখানে মাইনাস আছে, মাইনাসের মানে কি বলা ছিল, মাইনাস মানে এখানে ভাজিত চিহ্ন হবে বলা ছিল, তাহলে এখানে আমরা ভাজিত চিহ্ন দিলাম। এবার প্লাস, আবার প্লাস আছে, প্লাস মানে আমরা কি জানি, প্লাস মানে আমরা জানি ইনটু, তাহলে আবার গুণের চিহ্ন দিলাম। এবার আছে কি ইন্টু স্থানে কি বসবে বলেছিল, ইন্টু স্থানে বসবে বলেছিল প্লাস, তাহলে এখানে প্লাস চিহ্ন হবে, প্লাস সাইন হবে, এই ইন্টুর জায়গায় প্লাস সাইন হবে। আর তারপরে ভাজিত চিহ্ন আছে, ভাজিত চিহ্নের জায়গায় কী ছিল, ভাজিত চিহ্নের জায়গায় মাইনাস সাইন হবে বলা ছিল, তো এখানে মাইনাস সাইন হবে। তাহলে এই প্লাসের জায়গায় ইন্টু, মাইনাসের জায়গায় ভাজিত, প্লাসের জায়গায় ইন্টু, মাইনাসের জায়গায় ইন্টুর জায়গায় প্লাস, আর ভাজিতর জায়গায় মাইনাস, এইগুলো বসিয়ে যে নতুন তোমার সমীকরণটা হবে বা যেটা তৈরি হবে সেই সিকোয়েন্সটা কী হবে, সিকোয়েন্সটা নিশ্চয়ই এরকম হবে। তাহলে 2 ইন্টু 27 মাইনাসের জায়গায় এটা ভাজিত হবে, তাহলে ভাজিত 3, আবার এখানে ইন্টু, এখানে 2 হবে, প্লাসে তাহলে ইন্টুর জায়গায় এখানে কত প্লাস হবে, তাহলে প্লাস 3, ভাজিতর জায়গায় মাইনাস হবে, এখানে হবে 2। তাহলে এখানে কি হবে, আমরা কি জানি, আমরা জানি যে এরকম যখন সাইনগুলো থাকে প্রথমে কিসের কাজ হয়, প্রথমে কাজ হয় ভাগের, তারপরে কাজ হয় তোমার প্রথমে ভাগের কাজ হয়, তারপরে গুণের কাজ হয়, তারপরে প্লাসের কাজ হয়, তারপরে মাইনাসের কাজ হয়। তো এটা আমরা পরপরে জানি। তাহলে প্রথমে কি ভাগের কাজ হবে, তাহলে ভাগের কাজ হলে এখানে দেখো, তাহলে আমি এটাকে লিখবো 2 ইন্টু, তাহলে প্রথমে যদি ভাগের কাজ হয় তাহলে প্রথমে আমার কী কাজ হবে, এখানে 27কে 3 দিয়ে ভাগ করতে হবে, 27কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 9। তাহলে আমি পরের লাইনে এইটাই লিখবো যে তাহলে 2 ইন্টু 27কে 3 দিয়ে ভাগ করলে আসে 9, এখানে তারপরে আবার ইন্টু 2 প্লাস 3 মাইনাস 2 হলো। তারপরে তাহলে এটা যখন হলো, এটা হওয়ার পর এরপরে কিসের কাজ হয়, এরপর কাজ হয় গুণের কাজ, অর্থাৎ মাল্টিপ্লিকেশন যেগুলো থাকে সেই মাল্টিপ্লিকেশানে অর্থাৎ গুণের কাজ হয়। গুণের কাজ হলে কী করে হবে, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, তাহলে এখানে প্রথমে এরপর এই কাজটা হবে, এই কাজটা কী হবে, তাহলে 9 দুগুণে 18, 18 দুগুণে 36 হলো। আর এরপরে কিসের কাজ হবে, এরপর প্লাসের কাজ, তারপর মাইনাসের কাজ, 36-এর সঙ্গে তাহলে এখানে প্লাস 3 মাইনাস 2। এবার যদি হয় তাহলে 36 প্লাস 3 মাইনাস 2 যেটা আছে, তা প্লাস 3 আর মাইনাস 2 মানে এখানে প্লাস 1 থাকবে, 36 আর 1-এ 37 অ্যান্সার হবে। অপশানে দেখো তোমাদের 37 আছে, এখানে 37 অ্যান্সার হবে। অ্যান্সারটা কী হবে তাহলে, অ্যান্সার হবে 37 এখানে অ্যান্সার হবে। হলো। এবার নেক্সট কোশ্চেনে যাই। দেখো 2 নম্বরে একটা কোশ্চেন আছে,
বলা আছে, এরপর দেখো একটা কোশ্চেন বলা আছে, কোশ্চেনটাতে কি বলা আছে, বলা আছে হুইচ লিস্ট নাম্বার ইজ ডিভিজিবল বাই 12, 15, 20 অ্যান্ড 25, অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 এবং 25 এদের দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে যখন বলা থাকবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা এদের দ্বারা বিভাজ্য হবে, খুব স্বাভাবিকভাবে খুব সোজা জিনিস, এদের শুধু লসাগু নির্ণয় করে দিতে হবে। এবার লসাগু নির্ণয় কী করে হয় দেখো, শর্ট প্রসেসে তোমরা এইভাবে ভেঙে ভেঙেও করতে পারো, এখানে প্রথমে 2 দিয়ে কাটলে বা 5 দিয়ে কাটলে এইভাবেও করতে পারো। আরেকটা আমি প্রসেস বলে দিচ্ছি, দেখো আরেকটা প্রসেস হচ্ছে এরকম, এখানে যে ধরো এই 4টে নাম্বার দেওয়া আছে, এই 4টে নাম্বারের মধ্যে সবচেয়ে বড় যেটা, সে বড়টাকে আগে লিখে দেবে। বড়টা লেখা হলো, বড়টা লেখার পর এর মধ্যে দেখো 25, অর্থাৎ 5 5 25, এর মধ্যে দুটো 5 আছে। এরপর আমি এই নাম্বারটা দেখব, এই নাম্বারটাতে কি আছে 20, 20কে আমরা কীভাবে ভাঙতে পারি, 5 4 20, তাহলে 5 এই 25-এর মধ্যে আছে, 20কে 5 আর 4-এ ভাঙতে পারি, তাহলে 5 এই 25-এর মধ্যে আছে, অর্থাৎ 5 টাকা আমি নেবো না, তাহলে এখানে কি রইলো পড়ে 4 টাকা আমি এখানে নিলাম। এরপর দেখো 15-এর মধ্যে কি আছে 5 আর 3, 5 3 15, 5 আর 3 আছে, তাহলে 5টাই 25-এর মধ্যে আছে, 3টা নেই এখানে, 3টা এখানে 25-এর মধ্যেও নেই, 4-এর মধ্যেও নেই, তাহলে এখানে 3 আমি নিয়ে নেব, ইন্টু দিয়ে 3 লিখে দেবো। এবার দেখো 12-তে কি আছে 4 3 12, 4 দেখো এখানে আমি 4 লিখে দিয়েছি, 3ও লিখে দিয়েছি, অতএব আর নেবো না, তাহলে আমার এই 4টের মধ্যে এই টোটালটা, এবার এই 3 থেকে গুণ করলে যেটা হবে সেটাই হবে লসাগু। তাহলে 25 ইন্টু 4 মানে 4 25 সঙ্গে 100, তার সঙ্গে 3 গুণ করলে 300, তাহলে এদের লসাগু হচ্ছে 300, আর যে ক্ষুদ্রতম সংখ্যাটা সেই সংখ্যাটাও হবে 300, অর্থাৎ যে ক্ষুদ্রতম সংখ্যাটা এখানে চেয়েছে যে হুইচ লিস্ট নাম্বার, এই 300 হচ্ছে সেই নাম্বার যাকে 12, 25, 12, 15, 20 এবং 25 এই 4টে নাম্বার দিয়েই ভাগ করা যাবে। তো এটা গেল এই অঙ্কটা। এবার নেক্সট কোশ্চেন, এরপরে দেখো একটা অঙ্ক আছে, অঙ্কটাতে কি বলছে, বলছে একটা সমবায় সংস্থা, বলছে 45 মেন্স ক্যান প্রডিউস 10,000 ইলেকট্রিক বাল্ব ইন 12 days in a cooperative concern. The concern got an order to produce 10,000 electric bulb in 9 days. How many more men would be employed to meet the order? অর্থাৎ বলছে যে 45 জন ব্যক্তি 12 দিনে, মানে একটা সমবায় সংস্থা আছে যেখানে 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টা ইলেকট্রনিক্স বাল্ব তৈরি করতে পারে। এবার দ্য কনসার্ন গট অ্যান অর্ডার টু প্রডিউস, অর্থাৎ আবার তাহলে ওই সমবায় সংস্থা 10,000টা বাল্ব তৈরি করার জন্য অর্ডার পেলো, সেটা করতে হবে কদিনে, 9 দিনে করতে হবে। যদি 9 দিনে করতে হয় তাহলে তাদের কত লোক বাড়াতে হবে, যখন 45 জন করছিল তখন 10,000টা বাল্ব তৈরি করতে তাদের 12 দিন সময় লাগছিল, এবার তারা অর্ডার পেলো 10,000টা বাল্ব তাদের 9 দিনে তৈরি করে দিতে হবে, তাহলে 9 দিনে তৈরি করতে গেলে তাদের কতজন লোক সংখ্যা বাড়াতে হবে, আগে ছিল 45, এখন কত করতে হবে। এটা খুব সোজা জিনিস, দেখো সরলের মধ্যে করে দেবে, কাজের পরিমাণটা যেহেতু 10,000টা বাল্ব, কাজের পরিমাণটা যেহেতু সমান, খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে 45 জন মিলে 12 দিনে যে কাজটা করবে সেই কাজটা আমাকে 9 দিনে করতে হবে, কতজন লোক লাগবে আমাকে শুধু সেটা নির্ণয় করতে হবে। আমি এম ধরে নিলাম কতজন লোক লাগবে, তাহলে 45 × 12 = 9 × m হয়ে গেল। 45 × 12 = যদি 9 × m হয়, এবার এখানে কাটাকুটি করে দাও, 3 4 12 আর 3 4 12, 3 3 9, 3 15 45, 15 4 15 60, অর্থাৎ m = 60। তাহলে এইটা বেরোলো টোটাল, কিন্তু এখানে অ্যান্সার কি চেয়েছে, অ্যান্সার দেখো এখানে কিন্তু দুটো অপশান আছে, 60 কিন্তু অপশান আছে, কিন্তু 60 অ্যান্সার হবে না, ওখানে 60 অপশান আছে, অ্যান্সার চেয়েছে যে হাউ মেনি মোর মেন, কতজন বেশি মানুষ, অধিক মানুষ লাগবে। তাহলে আমার তো আগে থেকেই 45 জন ছিল, আমার এখন লাগছে 60, টোটাল 60 জন মানুষ লাগছে, কিন্তু আগে থেকে 45 জন ছিল, তাহলে আরও মোর মেন কতজন বেশি লাগছে কতজন, 15 জন, তাহলে এই 15টা হবে এখানে অ্যান্সার। ভালো করে খুব সাবধানে, যারা 60 করেছে তাদের কিন্তু অ্যান্সার ভুল হয়েছে, 60 অপশানে ছিল, এখানে অ্যান্সার হবে 15, যে অপশানে 15 আছে 15 এখানে অ্যান্সার হবে। এবার নেক্সট কোশ্চেন, এরপরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা বলছে যে এ টি সেলার ব্লেন্ডস টি এ worth rupees 250 per kg with tea b worth rupees 150 per kg in a ratio of 2:5 and sell the mixed blend at rupees 200 per kg. What will be his percentage of profit? অর্থাৎ বলছে যে একটা চা বিক্রেতা এ নামক চাটা, যেটা 250 টাকা কেজি,
সে এবং বি নামক চা যেটা 150 টাকা কেজি, এই দুই প্রকার চাকে 2:5 অনুপাতে মিক্সড করলো অ্যান্ড সেলস দ্য মিক্সচার ব্লেন্ড, এবং সেই মিক্সচারটাকে বিক্রি করলো 200 পার কেজি, 200 টাকা পার কেজি দরে। হোয়াট উইল বি হিজ পার্সেন্টেজ অফ প্রফিট, তার লাভের পরিমাণটা কত? তাহলে তার লাভের পরিমাণ কত? এবার দেখো একটা চায়ের দাম কত, ধরো এ টাইপ আর বি টাইপ দু টাইপের চা ছিল, দু টাইপ চায়ের মধ্যে একটা ধর এ টাইপের চাটা বলেছে 250 টাকা কেজি আর বি টাইপের চাটা বলেছে 150 টাকা কেজি হলো। এবার বলেছে যে এটা কত অনুপাতে তারা মেশাচ্ছে, 2:5 রেশিওতে তারা মেশাচ্ছে। এবার আমি ধরে নিলাম, তাহলে এবার দেখো এটা যখন 2:5 রেশিওতে মেশাচ্ছে মানে কি, এটা আমি ধরে নিলাম যে এটা 2 কেজি মেশাচ্ছে আর বিটা 5 কেজি মেশাচ্ছে, তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল এখানে হচ্ছে 7 কেজি, 7 কেজি হচ্ছে, মানে টোটাল চায়ের পরিমাণ হচ্ছে 7 কেজি, টোটাল 7 কেজি মিক্সচার তৈরি হচ্ছে। এবার সেই মিক্সচারে তাহলে 250 টাকা কেজি দরে যদি 2 কেজি মেশানো হয়, তাহলে এই 2 কেজির দাম কত, 2 কেজির দাম হচ্ছে 500 টাকা, এটা হচ্ছে ₹500। আর এই 150 টাকা কেজি দরে যদি 5 কেজি মেশানো হয়, তাহলে এই 5 কেজির দাম কত, 5 কেজির দাম হচ্ছে 5×5=75, অর্থাৎ 750 টাকা। ঠিক আছে, তাহলে এই 750 টাকা আর এই 500 টাকা, এইটা হচ্ছে টোটালি যে 7 কেজি যে চাটা হলো, সেই 7 কেজি মিক্সচার যে চাটা তার ক্রয় মূল্য। তাহলে 550 আর 700 এইটা হচ্ছে তাদের ক্রয় মূল্য, তাহলে 500 + 750 এইটা হচ্ছে তাদের কি, সিপি। যে মিক্সচারটা তৈরি হলো সেই মিক্সচারটার কস্ট প্রাইস অর্থাৎ সিপি, তাহলে এটা সমান কত, এটা সমান হচ্ছে 500 700 1250 টাকায় সে চাটা ক্রয় করেছে। এবার এই মিক্সচারটাকে সে কত দামে বিক্রি করছে, 200 টাকা কেজি দরে। তাহলে টোটাল ক কেজি চা, 7 কেজি, 7 কেজি চা যদি সে 200 টাকা কেজি দরে বিক্রি করে, তাহলে তার এসপি কত হবে, তাহলে তার এসপি কত হবে, এসপি হবে 200 টাকা কেজি দরে বিক্রি করছে, কত কেজি, 7 কেজি, তাহলে তার এসপি হচ্ছে 1400। তাহলে এবার 1400 টাকা যদি তার এসপি হয় আর 1250 যদি তার সিপি হয়, ঠিক একইভাবে লাভ ক্ষতির অঙ্ক, তাদের ডিফারেন্সটা কত, তাহলে তার লাভের পরিমাণটা কত হচ্ছে, তার লাভের পরিমাণ হচ্ছে বা প্রফিট হচ্ছে কত, তার প্রফিট হচ্ছে 1400 থেকে 1250 বাদ দিতে হবে, অর্থাৎ 150 টাকা। এবার 150 টাকা তার প্রফিট হচ্ছে, পার্সেন্টেজ জানতে চাইছে, তাহলে পার্সেন্টেজ জানতে চাইলে আমি কি জানি যে যেটা প্রফিট ওপরে থাকবে, নিচে কি থাকবে, নিচে থাকবে কস্ট প্রাইস অর্থাৎ 1250 থাকবে ইন্টু 100, তাহলে ইন্টু 100 হলো। এবার দেখো 0 0 এবার কাটাকুটি করে নাও, 0 0 কাটলাম, এখানে 5 পয়সা 125, 4 পয়সা 100, 5 3 15 অর্থাৎ 12, তার 12% প্রফিট হচ্ছে। দেখো অপশান আছে 12% তার প্রফিট হচ্ছে। হোয়াট উইল বি হিজ পার্সেন্টেজ অফ প্রফিট, এটা 12% হবে। বুঝতে পারলে? তাহলে আমাকে চায়ের দাম মানে কোন চাটা কত টাকা করে কেজি আমাকে বলে দিয়েছিল, তার একটা রেশিও বলেছিল, সেই রেশিওটাকে ধরেই আমি টোটাল অঙ্কটা করে দিলাম। এবার মিক্সচারটা যদি বিক্রি করে তার কত টাকা, তার 12% তার লাভ হচ্ছে। নাও এবার নেক্সট অঙ্ক। এবার দেখো নেক্সট অঙ্কে যেটা বলেছে যে কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারের সুদে 6 বছরে 2.5 গুণ হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে, তাই তো? তাহলে চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে 2.5 গুণ হয়, 18 বছরে সেটা কত পরিমাণ হবে। টাকার পরিমাণটা আমাকে বলেনি, সুদের হারও বলেনি, তাহলে আমাকে এটা একটা নর্মালভাবে জানতে হবে। আমরা কি জানি, ধরো আমরা জানি চক্রবৃদ্ধি সুদের হারের সূত্র কি, চক্রবৃদ্ধি সুদের সূত্র কি, চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে পি, যদি আমি আসল ধরি পি ইন্টু 1 + r/100 টি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্র। মানে এখানে পি হচ্ছে আসল, 1 + এই আর হচ্ছে রেটটা, রেট অফ ইন্টারেস্ট যেটা, সেটা রেট, আর এই টি হচ্ছে টাইম, কত বছরের সুদ সেটা। তাহলে এইটা সমান, এটা আমি জানি। এবার দেখো বলেছে যে 6 বছর এই চক্রবৃদ্ধি সুদে 6 বছরে 2.5 গুণ হয়, তাহলে এই টিটা যখন 6, এই টিটার জায়গায় যদি আমি 6 লিখি, পিটা আমি ধরে নিলাম যে আসলে পরিমাণটা হচ্ছে পি, রেটটাও আমি ধরে নিলাম যে আর পার্সেন্ট রেটে সে দিচ্ছে, যেহেতু বলা নেই আমি এই দুটো ধরে নিয়েছি। টাইমটা বলা আছে, টাইমটার জায়গায় আমি 6 লিখলাম, তাহলে এইটা সমান কি বলছে, আসলটা 2.5 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ আসলটা 2.5 গুণ হচ্ছে না, চক্রবৃদ্ধি সুদে 6 বছরে 2.5 গুণ হয়। আচ্ছা সুদটা 6 বছরে 2.5 গুণ হচ্ছে, মানে সুদের পরিমাণটা, তাহলে সুদের পরিমাণটা আসলে 2.5 গুণ হচ্ছে 6 বছরে। তাহলে 2.5 গুণ মানে কি, এটা 2.5 গুণ যদি হয় মানে 2 × 1/2, 2.5 মানে আমি এটাই জানি 2 × 1/2 পি, এটা আমি এখান থেকে লিখতে পারি। এবার দেখো
আমি তাহলে এইটা পি ইন্টু, তাহলে এখানে এই যে পি আছে, এই ডান দিকে পি আর এই বাঁ দিকের পি, পি পি কেটে গেল। তো এখান থেকে আমি এটা লিখতেই পারি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 2 পূর্ণ 1/2, এটা আমি লিখতে পারি। ঠিক আছে, এরপর বলেছে যে সেটা 18 বছরে কত হবে। এবার ঠিক একইভাবে এই সূত্রটাই লিখব, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 18 সমান, তাহলে এবার এইটা আমাকে 18 বছর কত হবে নির্ণয় করতে হবে। এবার পি সমান, তাহলে এখানে পিটা থেকে যাবে, পিটা যেহেতু আসল, পিটাকে আমি রাখলাম। এবার দেখো ঠিক এই ভেতরে এই জায়গাটা নিয়ে কাজ করবো, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 18 আছে, এটাকে তো আমি এইভাবে লিখতেই পারি, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6 তার হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি না। যদি আমি এই 18টাকে আমি ভেঙে এইভাবে লিখতেই পারি যে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 6, সেই টোটালটার আবার হোল টু দি পাওয়ার 3, তাহলে এই 6 3 18 হলে, এবার যদি আমি এইটাকে ব্র্যাকেট তুলি তখনই 6 3 18 হলে এখানে 18 হয়ে যাবে, তাই না। এবার দেখো এই যে এই মানটা আমি বার করে রেখেছি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6, এই মানটা আমার বার করা আছে কত, 2 পূর্ণ 1/2। তাহলে এটা যদি 2 পূর্ণ 1/2 বার করা থাকে, তাহলে আমি এখানে লিখতেই পারি পিটা যেমন বাইরে ছিল থাকবে পি ইন্টু এই জায়গায় আমি কত বসাবো, 2 পূর্ণ 1/2, 2 পূর্ণ 1/2 মানে কি, আমি লসাগু করে 2 দুগুণে 4 1 5, 5/2, তাহলে 5/2 তার হোল কিউব হলো। তাহলে এইটার সমানই কত, 5-এর কিউব মানে, তাহলে পি ইন্টু 5-এর কিউব মানে কত, 5-এর কিউব মানে হচ্ছে 100, 5 5 125, 5-এর কিউব হচ্ছে 125 আর 2-এর কিউব হচ্ছে 8। তাহলে আমি দেখতে পেলাম কত, পি এর সঙ্গে কত হচ্ছে 125/8। তাহলে দেখো তোমাদের অপশানে আছে 125/8, অপশান সি এরটা অ্যান্সার হবে। তাহলে এখানে বলেছে কি, হাউ মেনি টাইমস ইন 18 ইয়ার্স, 18 বছরে কত গুণ হবে। 18 বছর আমি দেখতে পাচ্ছি পি আছে, পি এর সঙ্গে যেটা গুণ আছে সেটাই তত গুণই হবে, অর্থাৎ 125/8 গুণ হবে। তাহলে এক্ষেত্রে উত্তরটা কি হচ্ছে, এক্ষেত্রে উত্তর হচ্ছে 125/8। তাহলে 18 বছর পর সেই সুদটা 125/8 গুণ হবে। এবার নেক্সট অঙ্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে দিয়েছে, বলা হচ্ছে যে ইফ time taken to travel between two stations has to be reduced by 20%, then by what percent would the speed of the train has to be increased। বলা হচ্ছে যে যদি এক স্টেশন থেকে অন্য স্টেশনের যে যাওয়ার যে দূরত্বটা, যে স্পিডটা, সেই যাওয়ার যে সময়টা, সেই সময়টা যদি 20% কমানো হয়, তাহলে ট্রেনের স্পিডটা কতটা বাড়াতে হবে, কত পার্সেন্ট বাড়াতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি তোমার ট্রেনের যে টাইমের অনুপাতটা নির্ণয় করি, ধরো টাইমের প্রথম টাইমটা ছিল T1 আর দ্বিতীয় টাইমটা হচ্ছে T2, T1:T2 বলি, তাহলে T1:T2 সমান আমি লিখতে পারি কত, 20% কমানো হচ্ছে। 20% কমানো হচ্ছে মানে কি, আগে ছিল 100 এখন করা হচ্ছে 80, তাহলে এইটা সমানই আমি অনুপাতে লিখতে পারি 100:80 মানে কত, 5:4, 5:4, 5 কুড়িং 100 আর 4 কুড়িং 80, এটাতে আমি ভাঙতে পারি। এবার তারপরে বলেছে স্পিডটা কতটা বাড়াতে হবে, তাহলে এটা ছিল 5 ছিল আগে, যদি 5 ইউনিট টাইম লাগতো যেতে, এখন লাগছে 4 ইউনিট, অর্থাৎ স্পিডটা কমিয়ে দেওয়া হয়েছে। এবার যদি আমি তাকে টাইমটা কমিয়ে দেওয়া হয়েছে, এবার টাইমটা কমালে স্পিড কত বাড়াতে হবে, আমরা জানি যে টাইমের যেটা অনুপাত হয় স্পিডের অনুপাত ঠিক তার উল্টোটা হয়, অর্থাৎ T1:T2 সমান যদি 5:4 হয়, তাহলে স্পিড S1:, স্পিডটাকে আমি S1 দিয়ে লিখলাম, তাহলে S1:S2 সমান আমি লিখবো, এখানটা যদি 5:4 হয় ঠিক তার উল্টোটা লিখবো, কত লিখবো, 4:5। টাইমের যা অনুপাত হয় স্পিডের অনুপাত তার উল্টোটা হয়, অর্থাৎ আগে স্পিড ছিল 4 এখন হয়েছে 5, হলো কতটা বেড়েছে, 1 বেড়েছে। 1 বাড়লে কত থেকে, আগে ছিল 4 এখন বেড়েছে 1 ইন্টু 100 হলো, তাহলে 4.100, তাহলে কত পার্সেন্ট বেড়েছে, 25% বেড়েছে। তোমরা যারা পার্সেন্টেজের অঙ্ক ভালোভাবে করেছো তারা আরও ভালোভাবে বুঝতে পারবে, এটা টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে ছিল, খুব সোজা অঙ্ক। অনুপাতে করে নিলাম, যেটা টাইমের অনুপাত হয় স্পিডের অনুপাত ঠিকঠাক উল্টোটা হয়। দেখতে পাচ্ছি স্পিডের অনুপাত বেড়েছে, কতটা বেড়েছে, 1 বেড়েছে, কার ওপর বেড়েছে, 4-এর ওপর, তাহলে 1/4 পার্সেন্টেজ বার করতে হবে, ইন্টু 100 করে দিলাম, 4.100 কাটলো, তাহলে 25% বেড়েছে, হলো। এবার নেক্সট অঙ্ক দেখো, বলছে যে স্যাম borrowed some money from his friend at simple interest of 6% per annum. He returned his friend rupees 15,600. After how much
আফটার হাউ মাচ টাইম ডিড স্যাম রিটার্ন দ্য মানি ইফ হি বরোড 12,000। আচ্ছা, বলছে স্যাম তার এক বন্ধুর কাছ থেকে বছরে 6% পার অ্যানাম অর্থাৎ সরল 6% হারে সুদ নিয়েছে। সে তার বন্ধুকে সুদে আসলে হি রিটার্ন হিজ ফ্রেন্ড রুপিস 15,600। সে তার বন্ধুকে সুদে আসলে 15,600 টাকা ফেরত দিল। যদি স্যাম 1200 টাকা ধার নিয়ে থাকে, যদি স্যাম 1200 টাকা ধার নিয়ে থাকে তবে সে কতদিনের জন্য টাকা ধার নিয়েছিল? যেহেতু সরল সুদে বলেছে অতএব সোজা, তাহলে PRT/100 1200 টাকা সে ধার নিয়েছিল, সে টাকা ধার নিয়েছে কত? 1200 টাকা। কত পার্সেন্ট হারে ধার নিয়েছে? 6% হারে, অর্থাৎ 6, সময়টা হচ্ছে টি বার করতে হবে, /100 ইকুয়ালস টু PRT/100, সময়টা আমাকে বার করতে হবে। দিয়ে সুদে আসলে 15,600 টাকা ফেরত দিচ্ছে, অর্থাৎ কি 1200 টাকাটা আসল, 15,600 হচ্ছে তার সুদে আসলে, তাহলে তার 15,600 টাকা সে ফেরত দিচ্ছে। আর এইটা আমি কি জানি, সুদের সরল সুদের সূত্র, তাহলে 15,600 মাইনাস এখানে আমার আসল কত? আসল হচ্ছে 12,000 টাকা। সে 12,000 টাকা আমি বাদ দেবো, তাহলে 12,000 টাকা দিয়েছিল আসল, 6 বছর 6% সুদে, আর কত সময় সেটা আমাকে বার করতে হবে। সে সুদে আসলে 15,600 টাকা পেয়েছে, অর্থাৎ 12,000 টাকা থেকে বাদ দিয়ে দিলে আমি সুদের পরিমাণটা জেনে যাব, যেহেতু এখানে সরল সুদ বলেছে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। তাহলে এইটাকে যদি এবার এই ইকুয়েশনটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলেই বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমি ইকুয়েশন ক্যালকুলেশন করি কী হবে? অর দিয়ে এখানে ধরো এটা কত হলো? 100 এখানে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 120 ইন্টু 6 ইন্টু টি ইকুয়ালস টু, এখানটা মাইনাস করলে কত হয়? 15,600 থেকে 12,000 মাইনাস করলে থাকে 3,600, 3600 হলো। তাহলে এখানে অর টি ইকুয়ালস টু 3600 ইন্টু 3600 ডিভাইডেড বাই 120 ইন্টু 6, 120 ইন্টু 6, 0 কাটলাম, 3 × 36, 30 হলো, 5 6 6 5 30, অর্থাৎ 5। তাহলে তাকে কত বছর পর ফেরত দিয়েছে? 5 বছর পর। অ্যান্সার কত বেরোলো? অ্যান্সার বেরোলো 5 ইয়ার। এটা আমি জানি সিম্পল ইন্টারেস্টের সূত্র, PRT/100, পি হচ্ছে 12,000 টাকা বলেছিল, আর হচ্ছে তো 6%, আর টি হচ্ছে টাইমটা যেটা বার করতে হবে। এবার সুদে আসলে তাকে 15,600 টাকা দিয়েছিল, 12,000টা সেখান থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে তার সুদের পরিমাণটা পেয়ে গেলাম। এবং সেটা ক্যালকুলেশন করলেই যেটা অ্যান্সার হবে সেটাই টি এর মান। টি এর মান কত বেরোলো? 5 ইয়ার, অর্থাৎ 5 বছরের জন্য সে ধার দিয়ে 5 বছর পরে সে টাকাটা ফেরত দিয়েছিল। এবার নেক্সট অঙ্ক বলেছে এম মেন এগ্রিড টু পারচেস অ্যান আর্টিকেল ফর রুপিস আর ইফ four men dropped out, how much more will each have to contribute to purchase the article in the at the same price? ওকে, অর্থাৎ মানে এম সংখ্যক মানুষ, এম মানে হচ্ছে এম সংখ্যক মানুষ এগ্রিড টু পারচেজ অ্যান আর্টিকেল ফর রুপিস আর, অর্থাৎ 8 টাকা দামের একটা আর্টিকেল কিনতে সম্মতি দিয়েছে এম সংখ্যক মানুষ। যদি ইফ 4 men dropped out, যদি 4 জন মানুষ চলে যায়, হাউ মাচ মোর উইল ইচ হ্যাভ টু কন্ট্রিবিউট, তাদের প্রত্যেককে কত টাকা করে বেশি দিতে হবে সেটা আমাকে নির্ণয় করতে দিয়েছে যদি আর্টিকেলের প্রাইসটা সেম থাকে। তাহলে দেখো প্রথমে আমরা কি জানি, প্রথমে কি কথা হয়েছিল? প্রথমে কথা হয়েছিল যে আর দাম, মানে একটা আর্টিকেল কিনছে, তারা একটা আর্টিকেল কিনছে, যে আর্টিকেলটার দাম হচ্ছে আর, ঠিক আছে, আর রুপিস আর মানে আর হচ্ছে এখানে একটা চলরাশি আর, সেটা কতজন মিলে কিনছে? সেটা কিনছে এম জন মিলে কিনছে। তাহলে তাদের পার হেড তারা কত টাকা পাবে? R/M টাকা করে পার হেড তাদেরকে দিতে হবে, পার হেড তাদের R/M টাকা করে দিতে হবে। একটা আর্টিকেলের দাম আর, মানে পুরো দামটা হচ্ছে আর, এম সংখ্যক কিনছে, তাদের পার হেড 8 টাকা করে, এই মানে R/M টাকা করে দিতে হবে। এবার বর্তমানে এখন তাদের কি হলো? তাদের 4 জন চলে গেছে, তাহলে আর্টিকেলের দামটা তো আরই আছে, 4 জন যদি চলে যায় তাহলে এখানে M-4 হলো, তাহলে বর্তমানে তাদের প্রত্যেককে এত টাকা করে দিতে হচ্ছে। এবার এই মানটা বেশি, তাহলে কত টাকা বেশি দিতে হচ্ছে আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমার এই যে মানে এখন যে মানটা, যেটা কথা হয়েছিল, এখন যে মানটা হচ্ছে, যে টাকাটা হচ্ছে, সেটা থেকে আগে যেটা কথা হয়েছিল সেটা বাদ দিলে আমার কত টাকা বেশি দিতে হচ্ছে বলা যাবে। তাহলে R/M-4 থেকে আমি R/M যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এবারে আমি এখান থেকে এটা যদি ক্যালকুলেশন করে নিই, তাহলে এটা ক্যালকুলেশন করলে কী হবে? এখানে আমি 8টাকে কমন রেখে দিলাম, M-4 আর
এম এর লসাগু কত, এম ইন্টু এম মাইনাস ফোর, এটা লসাগু। তাহলে এম মাইনাস ফোর থেকে এম মাইনাস ফোর এখানে শুধু এম হবে, মাইনাস চিহ্ন দিয়ে, এখানে এম আছে তাহলে এম মাইনাস এম প্লাস ফোর, জাস্ট লসাগু করে ক্যালকুলেশন করা। আটটাকে কমন রেখেছি তাহলে এম এম কেটে গেল, ওপরে ফোর রইল, তাহলে এখানে কত হচ্ছে, ওপরে হচ্ছে ফোর আর আর গুণ করে ফোর আর নিচে এম এর সাথে এম মাইনাস ফোর গুণ করলে কত হচ্ছে, এম স্কোয়ার মাইনাস ফোর এম, বাস এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন তাদেরকে এত টাকা করে বেশি দিতে হবে। দেখো অপশানে আছে ফোর আর বাই এম স্কোয়ার মাইনাস ফোর এম, ফোর আর বাই এম স্কোয়ার মাইনাস ফোর এম অপশানে যেটা আছে ওটা হচ্ছে অ্যান্সার। তাহলে তাদেরকে এখন ফোর আর বাই এম স্কোয়ার মাইনাস ফোর এম টাকা করে বেশি দিতে হবে। এবার চলে আসছি নেক্সট অঙ্ক। দেখো আমি তোমাদেরকে একটু তাড়াতাড়ি অঙ্কগুলো করাচ্ছি, যেহেতু অনেকগুলো অঙ্ক আছে, যদি কেউ না বুঝতে পারো কমেন্ট বক্সে যেন অবশ্যই জানিও। বলেছে যে যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল এবং সুদের অনুপাত 5:2 হয়, তাহলে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? If the ratio of principal and simple interest at 4% per annum for a specific time is 5:2, find the number of year for which the principal was deposit. যদি আসল এবং সুদের অনুপাতটা 4% সরল সুদে যদি আসল এবং সুদের অনুপাতটা 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? প্রিন্সিপাল পি আর ইন্টারেস্ট এদের দুজনের অনুপাত কত বলেছে? 5:2। তাহলে 5 টাকা যদি আসল হয় 2 টাকা সে সুদ পাচ্ছে। কত বছরে পাচ্ছে? 4% সরল সুদে পাচ্ছে, তাই তো? 4% সরল সুদে সে পাচ্ছে, তাই তো? এবার দেখো এই অঙ্কটাকে যদি আমি এইভাবে করি, দেখো 4% সরল সুদে, এটাকে আমি পার্সেন্টেজের নিয়মে করব। 4% মানে কি? 4% জান মানে আমি জানি 1/25, 1/25। তাহলে এখান থেকে আমি বলতে পারি 4% সুদের হার মানে কি? এটা এক বছরে 25 টাকায় তাকে 1 টাকা সুদ দিতে হচ্ছে, তাই তো? এটা তার কত? 4% সুদের হার মানে এটা এক বছরে দিতে হচ্ছে কত? 25 টাকায় 1 টাকা। আর বর্তমানে সুদের অনুপাতটা কত বলেছে? 2/5, অর্থাৎ 5 টাকায় 2 টাকা। এবার এই দুটোকে, এটাকে আমি উপর নিচে একই সংখ্যা দিয়ে যদি গুণ করে নিই, মানে দেখো এই হরটা এখানে 5 আছে, এখানে 25 আমি একটা পেয়েছি, 4% সুদের হারের ক্ষেত্রে আমি 25 পেয়েছি। এবার হরটা সমান করে নেওয়া মানে সেখানে আসলটা সমান করে নেওয়া হচ্ছে। তাহলে একে আমি যদি ওপর নিচে 5 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে আমার কত হবে? এখানে হবে 5 দুগুণে 10/25, 10/25। তাহলে 25 টাকায় 1 টাকা সুদ পাচ্ছে কত? এবার দেখো তাহলে আমার এই হচ্ছে 25 টাকা আমি আসল ধরে নিলাম, তাহলে 25 টাকায় 1 টাকা সুদ পাচ্ছে ক বছরে? 1 বছরে। যেহেতু 4% সুদ থেকে আমি এটা পেয়েছি, 4% বার্ষিক সুদের হার বলেছে, অর্থাৎ সেটা প্রতি বছরে হয়। তাহলে 1 বছরে 4% সুদ পাচ্ছে, মানে 1 বছরে 25 টাকায় 1 টাকা সুদ পাচ্ছে। তাহলে 25 টাকায় 1 টাকা সুদ পাচ্ছে সে কত? 1 টাকা সুদ পাচ্ছে সে কত বছরে? 1 বছরে হলো। তাহলে সেই 25 টাকাতেই সে 10 টাকা সুদ কত বছরে পাবে? 1 টাকা সুদ, হ্যাঁ 10 টাকা সুদ তাহলে কত বছরে পাবে? তাহলে 10/1, 1 টাকা সুদ যদি 1 বছরে পায়, 10 টাকা সুদ কত বছরে পাবে? 10 টাকা সুদ পাবে সে 10 বছরে, 10 ইয়ার্সে। অতএব এই 10 ইয়ার্সের উত্তর অ্যান্সার হবে 10 ইয়ার্স, সে 10 বছরে পাবে। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে এইরকম। এটা তুমি এইভাবে ছোটো করে ভেঙে করে নেবে, অ্যান্সারটা সোজা হবে। বলেছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য ইয়ার্স ফর হুইচ দ্য প্রিন্সিপাল ওয়াজ ডিপোজিট, অর্থাৎ কত বছরের জন্য আসলটাকে জমা দেওয়া হয়েছিল সেটা নির্ণয় করতে বলেছে। এটা 10 বছর অ্যান্সার হবে। এবার দেখো আসছি নেক্সট কোশ্চেনে। এবার নেক্সট অঙ্কটা কি বলেছে? বলেছে যে যদি একটি রাস্তার 3.45 কিলোমিটার হয়, বলা হচ্ছে যে যদি একটা রাস্তার 3.10, এই 3.10 সমান যদি 45 কিলোমিটার হয়, 45 কিলোমিটার হয়, তাহলে রাস্তাটির 2/5 অংশ দৈর্ঘ্য কত? রাস্তাটার 2/5 অংশের দৈর্ঘ্য কত? এটা দেখো তোমরা অনেকে ঐকিক নিয়মে করতে হবে, ঐকিক নিয়মে করার দরকার নেই। ঠিক আগের অঙ্কটার ক্ষেত্রে যেমন দেখালাম যে একটা অনুপাতকে উপর নিচে গুণ করা যায়, দেখো এখানে 10 আছে, এই 3.10 মানে কি? 3.10 মানে হচ্ছে টোটাল রাস্তাটা যদি 10 হয়, টোটাল রাস্তাটা যদি 10 হয়, তাহলে তার 3 অংশে 10 অংশ হয়, তার 3 অংশ হচ্ছে 45, তাই তো? তাহলে টোটাল রাস্তা কত? 10। তাহলে 3 সমান 45, 10 সমান কত? সেখান থেকে তোমরা বার করতে পারবে, কিন্তু করার দরকার নেই। দেখো অতটা, ওইটা আরও বড় হবে, আরও ছোটোভাবে কি? দেখো 2/5 অংশ কত জানতে চেয়েছে। এই 2/5কে আমি যদি ওপর নিচে গুণ করে দিই 2 দিয়ে, কত বেরোলো? 4/10। তাহলে দেখো আমার সমান হয়ে গেল হরটা। এই হরটা তাহলে টোটাল রাস্তাটা এরও 10, এক্ষেত্রেও এই অনুপাতের ক্ষেত্রেও টোটাল রাস্তা 10, এই অনুপাতের ক্ষেত্রেও টোটাল রাস্তা 10, ঠিক আছে? তাহলে এবার মেজারমেন্ট সমান হবে। তাহলে এখানে আমি জানি টোটাল রাস্তা 10, তার 3 অংশ, মানে টোটাল রাস্তা যদি 10 অংশ হয়, 3 অংশ সমান 45। তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি? যে 3 সমান হচ্ছে 45,
আর টোটাল রাস্তা যদি 10 হয় তার 4 অংশ সমান কত, অর্থাৎ 4 সমান কত, 4 সমান বার করে নিলাম, তাহলে 45/3 ইন্টু 4, 3 15 45, 4 15 60, তাহলে টোটাল রাস্তা যেটা 2-এর 5 অংশ ছিল, অর্থাৎ 4-এর 10 অংশ এটা বেরিয়েছে, 2-এর 5 অংশ সমান কত, 2-এর 5 অংশ সমান হচ্ছে 60 কিলোমিটার, 2-এর 5 অংশ সমান হলো 60 কিলোমিটার। তাহলে এটাই হলো অ্যান্সার। দেখো খুব সোজাভাবে এই অনুপাতগুলো তোমরা এইভাবে যদি করো অঙ্কটা সোজা হবে, ঐকিক নিয়মে করতে গেলে অনেক ভুলও হতে পারে। এবার আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট একটা সিম্পলিফিকেশান দিয়েছে। দেখো এই সিম্পলিফিকেশানটা যদি করি, কি দিয়েছে আগে লিখি। দিয়েছে √20 প্লাস √1125 মাইনাস √567 ইন্টু দিয়ে বলা আছে √500 প্লাস √245 প্লাস 9√7 হলো। তাহলে এটা আমার এখানে দেওয়া আছে। এবার এখান থেকে আমাকে করতে হবে, কি করতে হবে দেখো, √20। এবার এটাকে আমাকে সিম্পলিফিকেশান করতে বলেছে, এর মানটা কত হবে আমাকে নির্ণয় করতে বলেছে, তাই তো। খুব আগে আমি রুটগুলোকে যদি ভেঙে নিই, √20 সমান আমরা কি জানি 5×4 20, অর্থাৎ √20কে আমি লিখতে পারি 2√2, 2√5 আমি লিখতেই পারি। 5×4 20, 4টা বাইরে এলে 2 হবে, রুটের বাইরে এলে 2 হবে, 2√5। এবার দেখো 1125কে আমি 225 ইন্টু 5 করতে পারি। 1125কে 225 ইন্টু 5 করা যায়, তাহলে 1125টা হবে 15√5, এটা হবে। এটা দেখো 15 হয় 225, 225কে 5 দিয়ে গুণ করলে হয় 1125। তাহলে রুটের ভেতরে যদি 225 ইন্টু 5 করি, 225টা জানি একটা বর্গ সংখ্যা, তার মানে বর্গমূল কত হবে 15 হয়ে গেল। তাহলে 15 ইন্টু √5 এটা লিখতে পারি। এবার 567 হচ্ছে, এটা হচ্ছে তোমার 81কে যদি 7 দিয়ে গুণ করি, আর 81কে 7 দিয়ে গুণ করলে 567 হয়। তাহলে এখানটা হবে -9√7। 81 কি বর্গ, কার বর্গ, 9-এর বর্গ, তাহলে 9টা রুটের বাইরে বেরিয়ে আসবে 9, এখানে √7। তাহলে এখানটা আমার আপাতত ভাঙা হলো। এরপরে দেখো এবার আছে √500 মানে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, এটাকে যদি ভাঙি কত হবে 5 ইন্টু 100, 100 মানে 10 আর √5 হলো। এরপরে এটাকে ভাঙবো √245কে আমি যদি ভাঙি, 245কে ভাঙলে হবে তো 49 ইন্টু 5, 49কে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে 245, আর 49 হচ্ছে 7-এর বর্গ। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো 7√5, আর একটা এখানে তো দেওয়াই আছে প্লাস 9√7 হলো। এবার দেখো দুটো √5 আছে, তাহলে আমি যোগ করে দিলাম, যোগ করলে কত হলো 15 আর 2 17√5 মাইনাস 9√7 ইন্টু এখানে আছে 10√5 আর 7√5, তাহলে এখানে কত হচ্ছে 17√5 প্লাস 9√7 হলো। এবার ভালো করে দেখো, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, দেখো এ বি একটা সূত্রে পড়ে যাচ্ছে না, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 17√5 তার হোল স্কোয়ার মাইনাস 9√7 তার হোল স্কোয়ার হলো। এবার 17√5 তার হোল স্কোয়ার, 17√5 কি 17 স্কোয়ার হচ্ছে 289 যদি 17 স্কোয়ার হয়, 289 17 স্কোয়ার, তাহলে 289 আমি জানি 17 স্কোয়ার 289, আর এখানে 5টা বা √5 স্কোয়ার হলে 5 হয়, তাহলে ইন্টু 5 করলাম, মাইনাস 9√7টা দেখো এখানে আছে, এই যে 9√7টা 567 হয়, তাহলে এখানে 567 মাইনাস 567। এবার 289 ইন্টু 5 দেখি করে দাও, 5 9 35, 5 হাতে 4, 5 8 5 40 আর 4 40, 4 হাতে 4, 5 10 আর 4 14, তাহলে 1445 মাইনাস 567 সমান কত হয়, এবার করো, এটা মাইনাস করে দিলে যত হবে 7 আর 8 15, হাতে 1 6 7 আর 14, 8 7 আর 14 7 14, 7 14 হাতে 1 5 আর 6 6 আর 14 8 14 হলো। তাহলে 878 হচ্ছে অ্যান্সার। 878 যেটা অপশান আছে 878 এখানে অ্যান্সার হবে। এই যে এই সরলীকরণ সিম্পলিফিকেশন যেটা ছিল এটা 878 অ্যান্সার হবে। এই অঙ্কটা বড়, এগুলো খুব টাইম খায়, এই অঙ্কগুলো একটু টাইম লস করে।
তো এই অঙ্কগুলো আমার মনে হয় পরীক্ষা খাতায় আগে ছেড়ে দিয়ে বাকি অ্যান্সারগুলো করে তারপরে অঙ্কটা ধরাই উচিত। শেষে টাইম থাকলে এই অঙ্কগুলো করা উচিত। এই অঙ্কগুলো একটু টাইম খায়, এই অঙ্কটা একটু বড় ছিল। নাও এবার নেক্সট কোশ্চেন। এবার বলেছে, পরের প্রশ্ন বলেছে যে এ বিগ্যান এ বিজনেস উইথ রুপিস 2250 অ্যান্ড জয়েন afterward by B with rupees 2700. If the profit at the end of the year were divided in the ratio 2:1, after how much time B joined? দেখো বলেছে যে এ আর বি দুজন লোক আছে। এ প্রথমে একটা ব্যবসা শুরু করছে কত টাকা দিয়ে? একটা ব্যবসা শুরু হচ্ছে 2250 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো, আর সেটা সে 1 বছর টানা চালালো, অর্থাৎ 12 মাস। আর বি কিছু মাস পর সেখানে জয়েন করলো, কত টাকা দিয়ে জয়েন করলো? 2700 টাকা দিয়ে। 2700 টাকা দিয়ে জয়েন করলো। এ 2250 অর্থাৎ 2250 টাকা দিয়ে শুরু করেছিল, 12 মাস খাটলো, এ 2700 টাকা দিয়ে জয়েন করলো। এবার কত মাস, কিছু মাস পর সে জয়েন করেছে, কত মাস পর জয়েন করেছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। ধরে নিলাম এর টাকাটা এর টাকাটা আমি ধরে নিলাম যে ওয়াই মাস খাটলো, আমি ধরে নিলাম এর টাকাটা ওয়াই মাস খাটলো, হলো। তাহলে এদের দুজনের যেটা অনুপাত হবে, এদের দুজনের ইনভেস্টমেন্টের যে অনুপাত হয়, তাদের সুদের ভাগ হয়, মানে শেষে যে লাভটা হয় সে লাভের মানে লভ্যাংশের যে অনুপাতটা হয় সেই অনুপাতটা সেম হয়। লভ্যাংশ যেটা তারা গেন করে, তারা দুজনে যেটা ভাগ করবে সেই অনুপাতটা সেম হয়। অর্থাৎ এরা যে পরিমাণ যে অনুপাতে টাকা ইনভেস্ট করে সেই অনুপাতেই তারা তাদের লভ্যাংশটা ভাগ করে নেয়। এবার আমাকে লভ্যাংশের অনুপাতটা এখানে বলে দিয়েছে কত? 2:1। 2:2 অনুপাত তাদের লভ্যাংশ অনুপাত বলে দিয়েছে। তাহলে আমি এখানটা খুব সোজাভাবেই করতে পারি। তাহলে আমি এই দুটোর অনুপাত সমান যদি 2:1 করে নিই, সেখান থেকে আমি ওয়াই এর মান ইজিলি বার করতে পারবো। কত? এই দুটো অনুপাত কত? 2250 ইন্টু 12 ডিভাইডেড বাই 2700 ইন্টু ওয়াই সমান এখানে কত বলেছে? 2:1 অর্থাৎ 2/1, তাই তো? 2/1 হলো। এবার এখান থেকে জাস্ট কাটাকুটি করে নাও, এখানে 0 0 কাটলাম, 0 0 কাটলাম এখানে। আচ্ছা, এখানে 3 4 12, এখানে 3 9 27, 90 হলো। এবার দেখো এখান থেকে হলো। আচ্ছা, এখানে তাহলে 5 18 90, 5 18 90, আর এখানে হচ্ছে এটা কাটলে 5 তারপর কত? 5 4 20, 5 4 20, 5 5 5 45 225 হলো। 5 4 20, 5 5 25 45 হলো। আবার এখানে কাটলে 2 2 4, 9 18, 9 দিয়ে কাটলে 5, আর এই 2 2 কেটে গেল। তাহলে ওয়াই সমান কত বেরোলো আমার? আলটিমেট আমার ওয়াই সমান বেরোলো 5। অর্থাৎ সে তার, এবার দেখো এই 5 মাস পর কিন্তু সে জয়েন করেনি। এই 5 যেটা বেরোলো, এই 5 মান্থ, এই 5 মান্থ যেটা বেরোচ্ছে, এই 5 মান্থ হচ্ছে সে তার টাকাটা খেটেছে, ব্যবসায় খেটেছে। দেখো 5টা কিন্তু তোমার অপশানে আছে, 5 যারা করেছো তাদেরই অ্যান্সার ভুল হবে। 5 হচ্ছে তার 5 মাস খেটেছে। তাহলে এখানে আমাকে কোশ্চেনের অ্যান্সার চেয়েছে আফটার হাউ মাচ টাইম বি জয়েন্ট উইথ দ্য বিজনেস, কতদিন পর বি বিজনেসে জয়েন করেছিল। অর্থাৎ আমার যে 1 বছর, 1 বছর থেকে 5 মাসটা বাদ দিতে হবে। 5 মাস খেটেছে মানে কি? তার 12 - 5, 12 মাসে 1 বছর হয়, তাহলে 5 মাস তার খেটেছে মানে 12 - 5 মানে 7 মাস। 7 মাস পর সে জয়েন করেছিল, সেই জন্যই তার টাকাটা 5 মাস কেটেছে। তাহলে এটা 7 অ্যান্সার হবে। অনেকে এর আগের একটাও দেখেছিলাম, সেক্ষেত্রেও 60 ছিল, কতজন বেশি বলেছে। কিন্তু এখানে দেখো তোমাদের অ্যান্সার ভুল করার জন্য ওরা দিয়ে দেবে অপশানে, দেখো 5 আছে, 5 যারাই করেছো তারাই অ্যান্সার ভুল করেছো। উত্তরটা হবে 7। এরপরে অঙ্কটা দেখো, পরে একটা বলছে যে দ্য রেশিও অফ মার্কেট প্রাইস অফ হুইট অ্যান্ড প্যাডি ইজ 2:3। প্যাডি মানে হচ্ছে ধান, তাহলে গম এবং ধানের বলেছে মার্কেট প্রাইসের অনুপাত, মানে বাজার মূল্যের অনুপাত 2:3, অ্যান্ড দ্য রেশিও অফ দ্য কোয়ান্টিটি কনজিউমড ইন এ ফ্যামিলি ইজ 5:4। অর্থাৎ আবার দ্য রেশিও অফ কোয়ান্টিটি কনজিউম ইন এ ফ্যামিলি, অর্থাৎ একটা পরিবার যে পরিমাণ মানে সংগ্রহ করে তাদের সংগ্রহের পরিমাণের অনুপাতটা হচ্ছে 5:4। হুইট আর প্যাডি, মানে হুইট যদি 5 কেজি নেয়, প্যাডি হচ্ছে 4 কেজি কেনে, ঠিক আছে। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এক্সপেন্ডিচার অন হুইট অন প্যাডি। তাহলে দেখো আর প্যাডি মানে গম আর ধান, গম আর ধানের বাজার মূল্যের অনুপাত কত বলেছে? 2:3, অর্থাৎ 2:3 বাজার মূল্যের অনুপাত।
আর তারা একটা পরিবার সংগ্রহ কত করে, মানে প্রতি মাসে তারা সংগ্রহ কত করে, সংগ্রহ করে 5:4 হলো। তাহলে এটা অনুপাতটা দিয়েছে, এবার তাদের খরচার অনুপাতটা নির্ণয় করতে বলেছে। এইটা হচ্ছে তোমার মার্কেট প্রাইস এমপি, মার্কেট প্রাইসের রেশিও, আর এইটা হচ্ছে তাদের কনজামশনের রেশিও, এটা হচ্ছে তাদের কনজামশনের রেশিও। তাহলে মার্কেট প্রাইসের রেশিও, তাহলে এখান থেকে দেখো এবার আমাকে নির্ণয় কি করতে বলেছে, আমাকে নির্ণয় করতে বলেছে তাদের এক্সপেন্ডিচার, তাদের টোটাল কত খরচ হয় সেই এক্সপেন্ডিচারের রেশিও, এক্সপেন্ডিচারের রেশিওটা আমাকে বার করতে বলেছে। তাহলে সোজা কথা, এর দাম আর এইটার দাম আর এইটা পরিমাণ, এইটাও দাম আর এইটার পরিমাণ, শুধু গুণ করে দাও। তাহলে এদের এইটা দুটোকে গুণ করলে কত হয়, 5 দুগুণে 10, আর এই দুটোকে গুণ করলে কত হয়, 4 3 12 হলো, 4 3 12। এবার 10:12 আছে, এটাকে কাটাকুটি যাবে, এটাকে কেটে দাও 5:6। তাহলে তাদের এক্সপেন্ডিচারের অনুপাত কত, এক্সপেন্ডিচারের অনুপাত 5:6। খুবই সোজা অঙ্ক ছিল এটা। নাও এবার নেক্সট কোশ্চেন বলছে পিতা এবং পুত্রের, পিতা পুত্রের অঙ্ক দিয়েছে। পিতা এবং পুত্র, ফাদার ইজ 3 times as old as his son. After 12 years his age will be twice as that of the age of his son. What is the present age of his son? অর্থাৎ তাহলে পিতা পুত্র বলছে যে ফাদার, দেখো তাহলে ফাদার সন দুটো লিখলাম। ফাদার কত বলছে, ফাদার ইজ দ্য 3 times as old as his son। তাহলে 3 times as old as his son মানে ছেলে যদি 1 বছর বয়স হয়, বাবার বয়স 3, ঠিক আছে। তাহলে আফটার 12 years 12 বছর পর হিজ এজ উইল বি দ্য টুয়াইস অ্যাজ দ্যাট এজ অফ হিজ সন। তাহলে 12 বছর পর ছেলের বয়স মানে তখন যদি 1 হয়, তাদের অনুপাত কত, 1:2, অর্থাৎ বাবার বয়স যদি 2 হয়, ছেলের বয়স 1। এখানে দেখো এবার প্রথমে বাবার ছেলের বয়সের পার্থক্য কত ছিল, 2 বছর। 12 বছর পর সেই পার্থক্যটা কত হচ্ছে, মানে বয়সের পার্থক্য কত হচ্ছে, 1। সেটা কখনো সম্ভব নয়। অতএব এদের বয়সের পার্থক্যটাকে আগে আমাকে সমান করতে হবে। এবার বয়সের পার্থক্য সমান করতে গেলে কী হয়, এখানে যে পার্থক্যটা আছে 1 আর এখানে যে পার্থক্যটা আছে 2, এদেরকে অপোজিট ডিরেকশানে গুণ করে দিতে হয়। অর্থাৎ এখানে এই টোটাল অনুপাতটা যেটা 3:1 আছে, এই অনুপাতের সঙ্গে আমি 2 গুণ করে দেবো, আর এই অনুপাতের সঙ্গে আমি এখানে পার্থক্য 1 ছিল, এখানে 1 গুণ করে দেবো, আর এই অনুপাতের সঙ্গে আমি 2 গুণ করে দেবো। তাহলে আমার নতুন অনুপাত কত আসছে, ফাদার ইজ টু সনের নতুন অনুপাত আসছে কত, নতুন অনুপাত আসছে। তাহলে এখানে আমি প্রথমে পাচ্ছি কত, 3:1, আর তারপরে এখানে সমান করার জন্য কত পাচ্ছি, 4:2। তাহলে দেখো এদের দুজনের বয়সে 12 বছর পরে তাদের বয়সের পার্থক্য 2 হয়ে গেল, এখানেও তার বয়সের পার্থক্য 2 হয়ে গেল। 12 বছর এখন বয়সের পার্থক্য যেটা 12 বছর পর বয়সের পার্থক্য চেঞ্জ হয়ে যাবে, সেটা তো হতে পারে না। তাই এটাকে আগে আমাকে সমান করে নিতে হবে। এটা যারা সমান করনি তাদের ক্ষেত্রে অঙ্কটা ভুল যাবে। এবার দেখো, এবার বলছে 12 বছর পর, 12 বছর এইটা ছিল, 12 বছর পর এই অনুপাতটা এসেছে। তারপর অ্যান্সার কী চেয়েছে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ হিজ সন। ছেলের বর্তমান বয়স আমাকে জানতে চেয়েছে। তাহলে এটা কত বছর পর, তাহলে ছেলের বর্তমান বয়স 1 বেড়ে হয়েছে 2, কত বেড়েছে, 1 বেড়েছে। এই 1 সমানই কত, 12, এই 1 সমানই হচ্ছে 12, আর ছেলের বর্তমান বয়স কত, 1। তাহলে 1 সমান 12 আমি তো পেয়ে গেছি, 1 সমানই 12। তাহলে ছেলের বর্তমান বয়স কত, ছেলের বর্তমান বয়স হচ্ছে 12 বছর। ছেলের বর্তমান বয়স হলো 12 বছর, 12 ইয়ার্স। প্রেজেন্ট এজ অফ সন বলেছে, প্রেজেন্ট এজ অফ যদি ফাদার বলতো তাহলে সেটা 12 দুগুণে 3 12 34 হতো, ঠিক আছে। এটা ছেলের বয়স চেয়েছে, তাহলে প্রেজেন্ট এজ অফ সন ইজ 12 ইয়ার্স। নাও নেক্সট কোশ্চেন, এখানে একটা ভগ্নাংশ দিয়েছে, ভগ্নাংশটা চতুর্থ 4th নাম্বারটা বার করতে বলেছে। দেখো 4টে নাম্বার এখানে দিয়ে দিয়েছে, কি 1/3, 1/3, 1/3, 1/6, 1/9 এটা দিয়েছে। এদের চতুর্থটা আমাকে নির্ণয় করতে দিয়েছে। এগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলোর ক্ষেত্রে যেটা হয় যে প্রথম আর দ্বিতীয়টার যা অনুপাত হয়, তৃতীয় আর চতুর্থটা অনুপাতটা তার সমান হয়। অর্থাৎ আমি এটাকে লিখতেই পারি যে 1/3 ডিভাইডেড বাই 1/6 সমান 1/9 ডিভাইডেড বাই, এটাকে যদি আমি x ধরে নিই তাহলে x। এবার এখানটাকে জাস্ট ক্যালকুলেশন করে দাও, ক্যালকুলেশন করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। ক্যালকুলেশন করলে দেখো এটা উল্টে যাবে, এখানে হবে 6/3 হবে সমান, এখানে হচ্ছে 1/9x হবে। এবার কাটাকুটি করে নাও, তাহলে x সমান কত হচ্ছে, x সমান এখানে 3 ডিভাইডেড বাই 6 ইন্টু 9 হবে, তাহলে 3 দুগুণে 6, তাহলে সমান 1/18। 1/18 হচ্ছে অ্যান্সার। চতুর্থ নাম্বারটা হচ্ছে 1/18, 1/18 এখানে অ্যান্সার হবে। বলছে যে এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days অ্যান্ড 15 days রেসপেক্টিভলি। এ আর বি একটা কাজ যথাক্রমে 10 এবং 15 দিনে করতে পারে।
A alone did the work for 4 days and then B did it for 5 days. A একা কাজটা যে 4 দিনে কাজটা 4 দিনে করলো এবং তারপরে বি কাজটা শুরু করলো 5 দিন কাজ করলো। thereafter C did the remaining work in 8 days. তারপরে যে কাজটা বাকি থাকলো সেটা সি করলো। How long will they take to complete the work? How long will they together take to complete the work? তারা একসাথে কাজটা করলে কত দিনে শেষ করতো। আচ্ছা, তাহলে এখানে দেখো বলছে এ একটা কাজ কত দিনে করতে পারে, এ একটা কাজ করতে পারে, এ একটা কাজ করতে পারে 10 দিনে, আর বি মানে এ একা কাজটাকে কমপ্লিট করতে পারে 10 দিনে, আর বি একা করলে কাজটাকে কত দিনে কমপ্লিট করতে পারে, বি একা করলে কাজটাকে কমপ্লিট করতে পারে 15 দিনে। হলো, তাহলে এবার আমরা কি জানি এটা 15 দিনে করতে পারে। এবার এদের দুজনে লসাগু করলে 10 আর 15 যদি লসাগু করা হয় 15 দুগুণে 30 হচ্ছে তাদের টোটাল কাজ, পেয়ে গেলাম। এবার টোটাল কাজ পেয়ে গেলাম মানে এবার তাদের এফিসিয়েন্সি কত, এ এর এফিসিয়েন্সি হচ্ছে 3, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। হলো, এবার বলছে যে এ একা কাজটা 4 দিনে করলো, 4 দিনে করলো মানে এ এর এফিসিয়েন্সি জানি 3, কাজ করছে 4 দিন, তাহলে কত হলো 4 3 12 12 মিনিট কাজ সে করলো। আর বি কাজটা করছে তারপরে এরপর বি কাজটা করছে কত দিনে, 5 দিনে, সরি বি কাজটা করছে 5 দিনে নয়, বি 5 দিন কাজ করছে, বি 5 দিন কাজ করছে। এবার বি এর এফিসিয়েন্সি আমি কত জানি, বি এর এফিসিয়েন্সি আমি দেখতে পাচ্ছি 2, তাহলে বি এর এফিসিয়েন্সি 2, কাজ করছে কদিন, 5 দিন হয়ে গেল, তাহলে কত দিন হলো, 10 দিন হলো। তাহলে 12 আর 10-এ 22 ইউনিট, তার 12 আর 10-এ টোটাল 22 ইউনিট তার কাজ কমপ্লিট হয়ে গেল। টোটাল কাজ কত, 30 ইউনিট, টোটাল কাজ 30 ইউনিট, কাজ কমপ্লিট কত হয়েছে 22 ইউনিট, তাহলে কাজ পড়ে কত রইল 8 ইউনিট। এই 8 ইউনিট কাজ এখনও পড়ে রয়েছে। এই 8 ইউনিট কাজটা কে কমপ্লিট করছে, সি কমপ্লিট করছে। কত দিনে করছে, 8 দিনে। তাহলে 8 ইউনিট কাজ সি কমপ্লিট করছে 8 দিনে। তাহলে সি এর এফিসিয়েন্সি আমি কত দেখতে পাচ্ছি, এখান থেকে আমি কি বলতে পারি, সি এর এফিসিয়েন্সি কত, 8 ইউনিট কাজটা সি 8 দিনে 8 ডেজ 8 দিনে কমপ্লিট করছে, অর্থাৎ সি এর এফিসিয়েন্সি কত, সি এর এফিসিয়েন্সি আমি তাহলে দেখতে পাচ্ছি 8/8 সমান 1। তাহলে আমি এখানে এ এর এফিসিয়েন্সি পেয়ে গেছি কত, এ এর এফিসিয়েন্সি পেয়েছি 2, বি এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি পেয়েছি 2, আর সি এর এফিসিয়েন্সি কত পেলাম, সি এর এফিসিয়েন্সি পেলাম 1। তাহলে এরা যদি একসাথে কাজ করে পার ডে কত ইউনিট করে কাজ হবে, এদের এফিসিয়েন্সিগুলো যোগফল, তাহলে 3 আর 2 5 আর 1 6 ইউনিট করে পার ডে কাজ হবে। টোটাল কাজ কত 30, টোটাল কাজ হচ্ছে 30 ইউনিট, পার ডে যদি 6 ইউনিট করে কাজ হয় তাহলে কত দিন লাগবে, 5 দিন কাজ লাগবে, 5 দিন সময় লাগবে। তারা যদি একসাথে কাজ করে তাদের কাজটা কমপ্লিট করতে 5 দিন সময় লাগবে। হলো, টোটাল 30 ইউনিট কাজ। যদি তাদের এফিসিয়েন্সিগুলো আমি কী করলাম, আগে 3 জনের এফিসিয়েন্সি বার করে নিলাম, 3 জনের এফিসিয়েন্সি বার করে দেখতে পেলাম টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 6, এফিসিয়েন্সি 6 মানে তারা পার ডে 6 ইউনিট করে কাজ করবে। পার ডে 6 ইউনিট করে যদি কাজ করে টোটাল কাজের পরিমাণ হচ্ছে 30কে আমি 6 দিয়ে ভাগ করলেই কত দিনে কাজটা সম্পন্ন হবে সেটা আমি পেয়ে গেলাম। তাহলে 30কে যদি 6 দিয়ে ভাগ করি কত হলো, 5 হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন বলা হচ্ছে যে এ গ্যারিসন অফ 500 men had provisions for 24 days. However, a reinforcement of 300 men arrived. The food will now last for, অর্থাৎ গ্যারিসন মানে একটা সেনা ছাউনি, সেই সেনা ছাউনিতে কত হচ্ছে 500 জন মানুষ আছে, তাদের 24 দিনের খাদ্য মজুদ আছে, রসদ মজুদ আছে। প্রভিশন ফর 24 ডেজ। ওকে, সেনা ছাউনিতে 500 জন সৈন্য আছে, তাদের 24 দিনের রসদ মজুদ আছে। যদি সেই সেনা ছাউনিতে আরও 300 জন আসে তাহলে কতদিন খাবারটা চলবে। খুব সোজা জিনিস, 500 জন ছিল, 500 জনের কত দিনে 24 দিনের খাবার মজুদ ছিল, তাহলে টোটাল এত পরিমাণ খাবার মজুদ ছিল। সেখানে আরও 300 জন আসছে, 300 জন আসছে মানে 500 প্লাস 300 অর্থাৎ কত হলো 800। তাহলে 800 জন আসছে, তাদের কত দিন চলবে, জাস্ট এই ইকুয়েশনটাকে সলভ করলেই হবে। তাহলে x সমান কত হবে, তাহলে এখান থেকে আমি বলতে পারি x সমান কত, x সমান হচ্ছে 500 × 24 ডিভাইডেড বাই 800। এবার 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 8 3 24, তাহলে 5 3 15। তাদের আর রসদটা কতদিন চলবে, যদি আরও 300 জন আসে অর্থাৎ 800 জন সেনা থাকে, তাদের রসদটা চলবে 15 দিন। জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন করলে অ্যান্সারটা বেরিয়ে যাবে, হয়ে গেল। এবার দেখো একটা অঙ্ক বলা হচ্ছে যে 3টি সংখ্যার গড়, দ্য এভারেজ অফ দ্য 3 নাম্বার ইজ 80। 3টি সংখ্যার গড় যদি 80 হয়
দ্য ফার্স্ট নাম্বার ইজ 10 মোর দ্যান ফার্স্ট নাম্বার ইজ 10 মোর দ্যান টুয়াইস অফ দ্য সেকেন্ড নাম্বার। আচ্ছা, প্রথম নাম্বারটা দ্বিতীয় নাম্বারের দ্বিগুণের থেকে 10 বেশি। অ্যান্ড দ্য সেকেন্ড নাম্বার ইজ 10 লেস দ্যান থ্রাইস দ্য থার্ড। অর্থাৎ সেকেন্ড নাম্বারটা বা তৃতীয় নাম্বারের থেকে তৃতীয় নাম্বারের 3 গুণের থেকে 10 কম। তাহলে হোয়াট ইজ দ্য লোয়েস্ট নাম্বার, ছোটো নাম্বারটা কত? আচ্ছা, আমি ছোটো নাম্বারটাকে ধরে নাও, আমি ছোটো নাম্বারটাকে আচ্ছা তাহলে আমি ধরে নাও ছোটো নাম্বারটাকে আমি এক্স ধরে নিলাম। ছোটো নাম্বারটাকে আমি যদি এক্স ধরে নিই, তাহলে ছোটো নাম্বারটা এক্স, অর্থাৎ 3 নম্বর নাম্বারটা এক্স ধরে নিলাম। সরি, ছোটো নাম্বার নয়, আমি 3 নম্বর নাম্বারটাকে এক্স ধরে নিলাম। 3 নম্বর নাম্বারটাই ছোটো হবে, কারণ তোমার দেখো তার 2 গুণ আছে, 3 গুণ আছে, সেক্ষেত্রে তো সেগুলো বড়ই হচ্ছে, প্রথম আর দ্বিতীয়টা। 3 নম্বরটাই ছোটো হবে, সেটাই আমি পাবো। আমি 3 নম্বর নাম্বারটাকে এক্স ধরলাম। এবার বলেছে তাহলে 3 নম্বর থেকে দ্বিতীয় নাম্বারটাকে বার করি। দ্বিতীয় নাম্বারটা বলছে দ্য সেকেন্ড নাম্বার ইজ 10 লেস দ্যান দ্য থ্রাইস অফ দ্য থার্ড নাম্বার। তাহলে সেকেন্ড নাম্বারটা হচ্ছে 10 লেস দ্যান দ্য থ্রাইস অফ দ্য থার্ড নাম্বার। এই নাম্বারের 3 গুণ অর্থাৎ 3x, 3x এর থেকে 10 কম, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার। দ্বিতীয় নাম্বারটা তৃতীয় নাম্বারের 3 গুণের থেকে 10 কম। তৃতীয় নাম্বার যদি x হয়, তার 3 গুণ হবে 3x, তার থেকে 10 কম, তাহলে এই নাম্বারটা হলো দ্বিতীয় নাম্বার। এবার প্রথম নাম্বারটা আবার বলছে যে এই যে দ্বিতীয় নাম্বারটা, সেই দ্বিতীয় নাম্বারের টুয়াইস, 2 গুণের থেকে 10 বেশি, 10 মোর দ্যান দ্য টুয়াইস অফ দ্য সেকেন্ড নাম্বার। এই তাহলে দ্বিতীয় নাম্বারটা কত? দ্বিতীয় নাম্বারটা আমি জানি 3x মাইনাস 10, এর টুয়াইস মানে 2 গুণ মানে এখানে 2, তাহলে 2 ইন্টু 3x মাইনাস 10, এর থেকে আবার 10 বেশি হলো, এইটা বললাম। তাহলে এই 3টে নাম্বার, এবার বলছে এই 3টে নাম্বারের এভারেজ কত বলেছে? এভারেজ বলেছে 80। এই 3টে নাম্বারে এভারেজ বলেছে 80। এবার তাহলে আমি কি জানি, এই 3টে নাম্বার যোগ করলে যা হবে, এই 3টে নাম্বারকে এভারেজ কীভাবে বার করা? 3টে নাম্বারকে যোগ করে 3টে ভাগ করলেই তো সেটা এভারেজ বেরিয়ে যায়। তাহলে এভারেজ এখানে 80 বলেছে, তাহলে 80-র সাথে 3 গুণ করা মানে এই 3টে নাম্বারের যোগফল পেয়ে যাবো। বাস, একটা ইকুয়েশন চলে এলো। এবার ইকুয়েশনটাকে যা সলভ করা, এবার সলভ করো। দেখো তাহলে প্রথমে এক্স, প্রথমে হচ্ছে এখানে কত এক্স প্লাস এখানে 3x মাইনাস 10 প্লাস এখানে 3 দুগুণে 6, 6x মাইনাস 20 প্লাস 10 হলো সমান কত? 8 3 24, 240 হয়ে গেল। এবার দেখো কত x, 3x 6x মানে কত হয়? 10x, 10x এখানে প্লাস 10 আর মাইনাস 10 বাদ চলে গেল, তারপরে হলো মাইনাস 20 সমান কত? 240। এবার এখান থেকে 10x সমান কত হচ্ছে? 10x সমান হচ্ছে 20টা এইদিকে যাবে, তাহলে হবে 260, 260। এবার এখান থেকে 10x মানে x সমান 26, আর এই 26ই হচ্ছে ছোটো নাম্বার। এক্সটাই ছোটো নাম্বার, কারণ দেখো এক্সের সঙ্গে 3 গুণ করছে মানে 3x, এই সরি হ্যাঁ 3x হয়ে গেলে সেটা অনেক বেশি হচ্ছে, সেটা নিশ্চয়ই ছোটো হবে না 26-এর থেকে, সেটা নিশ্চয়ই ছোটো হবে না। এক্স তাহলে এখানে x হচ্ছে মানে নাম্বারটা হচ্ছে সবচেয়ে ছোটো নাম্বারটা হচ্ছে 26। ওকে, নাও এবার নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, যে দ্য লেন্থ অফ এ হল ইজ 5 মিটার মোর দ্যান ইটস ব্রেথ। আচ্ছা, মানে একটা হলঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি। ইফ দ্য এরিয়া অফ দ্য ফ্লোর অফ দ্য হল ইজ 84 মিটার স্কোয়ার, যদি ওই হলের ওই মেঝের ক্ষেত্রফল 84 মিটার স্কোয়ার হয়, বর্গমিটার হয়, হোয়াট আর দ্য লেন্থ অ্যান্ড দ্য ব্রেথ অফ দ্য হল ঘর। দেখো এটা তুমি ক্যালকুলেশন করেও করতে পারো। দেখো সোজা কথা, এটা যদি ক্যালকুলেশন করা মানে কি, তোমাকে এখানে প্রস্থটা এক্স ধরতে হবে, দৈর্ঘ্যটা বলেছে এক্সের থেকে 5 বেশি, অর্থাৎ দৈর্ঘ্যটা হবে এক্স প্লাস 5। এবার আমরা জানি, এবার এটা হলো, এটা সমান এখানে বলেছে কত? 80 মিটার স্কোয়ার, এটা বলেছে। এবার এখান থেকে তোমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে। তাহলে এখানে এক্স ইন্টু এক্স প্লাস 5 সমান 80 দিয়ে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরে ভেঙে করতে হবে। কিন্তু একটা এবার এইটাকে একটা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 80 সমান 0 হবে, সেটাকে মিডিল টার্ম ফ্যাক্টরে ভেঙে করতে হবে। কিন্তু দেখো, এখানে আমি তোমাদেরকে একটা সোজা প্রসেস শেখাচ্ছি। কি বলা আছে এখানে? কি বলা আছে দেখো, এখানে 4টে অপশন দেওয়া আছে। অপশনগুলো আগে লিখে নিই। অপশনগুলো কী কী দেওয়া আছে? একটা দেওয়া আছে 13 মিটার অ্যান্ড 8 মিটার, একটা আছে 11 মিটার অ্যান্ড 6 মিটার, একটা আছে 14 মিটার অ্যান্ড 6 মিটার, আর একটা আছে 12 মিটার অ্যান্ড 7 মিটার। হলো,
এ দেখো এই চারটে অপশন আমার দেওয়া আছে পরীক্ষার, তাই তো? পরীক্ষার হলে অত মিডিল টার্ম ফ্যাক্টর ভাঙতে যাওয়া মানে টাইম নষ্ট করা। এখানে আমাকে কী কী নির্ণয় করতে দিয়েছে? বলেছে দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে দিয়েছে। 84 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বলেছে। ক্ষেত্রফল মানে কি জানি? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের গুণফল, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের গুণফলটা হচ্ছে 84 হবে, আর দৈর্ঘ্যটা প্রস্থের থেকে 5 মিটার বেশি হতে হবে, 5 মিটার বেশি হতে হবে, তাই তো? এবার দেখো এই চারটে অপশানের ক্ষেত্রে এখানে 13 আর 8 মানে এগুলো দৈর্ঘ্য আর প্রস্থের মান দেওয়া আছে। এবার আমি দেখবো এই চারটে অপশানের মধ্যে কোন অপশানগুলোর মানে এই দৈর্ঘ্য আর প্রস্থের ডিফারেন্সটা 5, যেটা আমার অপশানে বলে দিয়ে মানে কোশ্চেনে বলা আছে যে 5 মিটার বেশি হবে, তাহলে সেটা হতেই হবে। আমাকে এখান থেকে আবার অপশান, এগুলো হচ্ছে অপশান টেস্ট করে করলে তাড়াতাড়ি হয়। কি হয় এখানে দেখবো যে কোন অপশানের নাম্বার দুটোর বিয়োগফল 12 হচ্ছে, আবার তাদের গুণফলও 84 হচ্ছে, তাই না? নাম্বার দুটোর বিয়োগফল 12 হচ্ছে, 5 হচ্ছে, সরি মানে নাম্বার দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে ডিফারেন্সটা 5 হচ্ছে, আর তাদের গুণফলটা মানে ক্ষেত্রফল যেহেতু 84 মিটার স্কোয়ার বলে দিয়েছে, ক্ষেত্রফলটা 84 হচ্ছে। তাহলে দেখো 13 আর 8-এর মধ্যে 13 8-এর মধ্যে ডিফারেন্স 5, কিন্তু 13 আর 8-এর মধ্যে তোমার 13 আর 8-এর গুণফল 84 নয়, তাহলে আমার এইটা হবে না, এবার দেখো 11 আর 6, 11 আর 6-এর মধ্যে কত? হ্যাঁ 11 আর 6-এর মধ্যেও ডিফারেন্স 5 মিলছে, কিন্তু 6 11 66, তাহলে ক্ষেত্রফল 84 বেরোচ্ছে না, তাহলে এটাও হবে না, এটাও আমার দৈর্ঘ্য প্রস্থে হতে পারে না। এবার বলছে 14 আর 6, 14 আর 6-এর মধ্যে ডিফারেন্সই দেখো 8, তাহলে 14 আর 6-এর মধ্যে ডিফারেন্স 5 নয়, দৈর্ঘ্য প্রস্থের ডিফারেন্স 5 বলে দিয়েছে, তাহলে আমার এটাও হবে না। এবার লাস্ট অপশান দেখো 12 আর 7, 7 আর 12-এর মধ্যে ডিফারেন্স কত? 5, আর 7 12-এর গুণফল কত? 7 আর 12-এর ডিফারেন্স হচ্ছে 5, আর 7 12-এর গুণফল হচ্ছে 84, অর্থাৎ 84, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। এটা আমাকে নিজে মুখে মুখে ক্যালকুলেশন করে নিতে হবে। আমার সোজা জিনিস কি আমরা কি জানি? আমরা জানি এরিয়ার সূত্র কি জানি? এরিয়ার সূত্র জানি আমরা লেন্থ ইন্টু ব্রেথ, তাই তো? বি দিয়ে লিখলাম। তাহলে এইটা মানে এইটা জানে মানে কি? লেন্থ ইন্টু ব্রেথের গুণফল তো আমাকে এখানে 84 মিটার স্কোয়ার বলেই দিয়েছে, 84 মিটার স্কোয়ার বলে দিয়েছে, আর এই দুটো ডিফারেন্স আমাকে 5 মিটার বলে দিয়েছে। তাহলে আমাকে দেখতে হবে যে নাম্বার দুটো, যেগুলো মানে অপশানে যে নাম্বার দুটো দেওয়া আছে তাদের ডিফারেন্সটা যেন 5 হয়, আর তাদের গুণফলটা যেন 84 মিটার স্কোয়ার হয়। সোজা কথা 84 হয়। তাহলে দেখো 7 আর 12 ডিফারেন্সটা হচ্ছে 5, এদের ডিফারেন্সও 5, আর এদের দুজনের যদি গুণ করা হয়, এদের ডিফারেন্স করলে 5 হয় আর গুণ করলেও 84 হয়, তাহলে হয়ে গেল। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 7 আর 12 অ্যান্সার, এটা হচ্ছে অপশন টেস্ট করে। আর না হলে তুমি যদি এক্স ধরে করতে যাও, সেখানে মিডিল টার্ম ফ্যাক্টর ভাঙতে হবে, অনেকটা বড় হবে, টাইম নষ্ট হবে, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে টাইম নষ্ট হবে, অ্যান্সার বেরোবে কিন্তু টাইম নষ্ট হবে। বলেছে যে ইফ এ সেলার সোল্ড 2 শাড়ি অ্যাট ₹400 ইচ, যদি একজন সেলার 400 টাকাতে একটা শাড়ি বিক্রি করে, দুটো শাড়িকে প্রত্যেকটাকে 400 টাকায় বিক্রি করে, অ্যান্ড মেড এ প্রফিট 20% অন দ্য ফার্স্ট অ্যান্ড, আচ্ছা প্রথম একটা শাড়িতে সে 20% লাভ করলো, অ্যান্ড লস অফ 20% অন দ্য সেকেন্ড, এবং দ্বিতীয় শাড়িতে সে 20% লস করলো, হোয়াট ইজ হিজ টোটাল প্রফিট অর লস অন দ্য হোল, তার টোটাল প্রফিট আর লস কত? এই অঙ্কগুলো তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, আমার ভিডিও যারা আগে দেখেছো তাদেরকে আমি দেখিয়েছি আগেও, তোমার এর আগে কনস্টেবলের পরীক্ষা ছিল সেখানেও আমি দেখতে পেয়েছিলাম। দেখো এটা কি, যখনই বিক্রয় মূল্যটা সমান থাকবে, ধরো দুটো জিনিস যখনই তার বিক্রয় মূল্য সমান থাকবে এবং তাদের বলা হবে যে একটাতে মানে নির্দিষ্ট পরিমাণ প্রফিট হয়েছে আর একটায় লস হয়েছে, তাহলে তাদের ওভারঅল প্রফিট বা লস কত, তখন সেটা সব সময় লস হবে। আর কত অ্যান্সার হবে, জাস্ট তোমার যে পার্সেন্টেজ দুটো দেওয়া আছে, একটাতে ধরো 20% আর একটাতেও 20%ই বলেছে, সেখানে পার্সেন্টেজ যাই থাক, দুটোকে গুণ করে ডিভাইডেড বাই 100। যখনই বিক্রয় মূল্যটা সমান থাকবে, তাদের যদি এরকম জানতে চায় যে একটাতে লাভ হলো আর একটাতে ক্ষতি হলো, তাদের আলটিমেট লাভ লস কত হলো, দুটোকে গুণ করে 100 দিয়ে ভাগ করবে, আর সেটা সবসময় এই পার্সেন্টটা সবসময় তার লস হবে, সবসময় লস হবে। হলো, তাহলে সবসময় লস হলে এখানে কত হচ্ছে, 0 0 কাটলাম, তাহলে 2 × 4, তাহলে তার অ্যান্সার হবে 4% তার লস হচ্ছে, 4% লস। সোজা অঙ্ক। এবার বলেছে দেখো নেক্সট কোশ্চেন, বলছে যে এ মিক্সচার অফ ডেটল অ্যান্ড ওয়াটার কন্টেন্টস 80% অফ ওয়াটার, হোয়াট ভলিউম অফ ডেটল ইজ টু বি অ্যাডেড টু 60 লিটার অফ দিস মিক্সচার সো দ্যাট দ্য নিউ মিক্সচার কন্টেন্ট 75% অফ ওয়াটার। তাহলে দেখো ডেটল আর ওয়াটার বলেছে, তাহলে আমি লিখে নিলাম, এখানে লিখে নিলাম ডেটল আর এটা লিখলাম ওয়াটার, ঠিক আছে। তাহলে প্রথমে মিক্সচারে কি বলেছে, 80% জল আছে, 80% জল আছে মানে যদি এখানে 80 জল থাকে, ডেটলের পরিমাণ কত হবে 20, তাই না? যদি 100 টোটাল মিক্সচারটার পরিমাণ 100 হয়, তার যদি 80 ভাগ জল থাকে, 20 ভাগ হচ্ছে তার কি বলে
ডেটল। আচ্ছা আমি এটাকে যদি আরও ছোটো করে লিখে নিই, ধরো আমরা কি জানি 80% মানে কত, 80% মানে হচ্ছে 80% মানে হচ্ছে 4/5, তাই তো? তাহলে টোটাল মিক্সচার যদি 5 হয়, তার 4 ভাগ জল আছে, তাহলে 4 ভাগ যদি জল থাকে, ডেটল কত থাকবে? 1 ভাগ থাকবে, ডেটল থাকবে 1 ভাগ। তারপর বলছে নতুন মিক্সচারটা তৈরি হলো, তাতে জলের পরিমাণ হচ্ছে 75%। এবার 75% মানে কি আমরা জানি? 75% মানে আমরা জানি 3/4, অর্থাৎ টোটাল যদি 4 ভাগ হয়, 4 ভাগে যদি 3 ভাগ জল, তাই তো? তাহলে 3 ভাগ যদি জল হয়, ডেটলের পরিমাণ কত হচ্ছে? ডেটলের পরিমাণ হবে 1, হলো? ডেটলের পরিমাণ হচ্ছে 1। তাহলে এইটা হচ্ছে নতুন দুটোর অনুপাত বেরোচ্ছে। এরপর দেখো বলেছে যে শো দ্যাট দ্য, আচ্ছা একটা নির্দিষ্ট পরিমাণ ডেটল মেশানো হয়েছিল যাতে এই অনুপাতটা তৈরি হয়েছে, সেই ডেটলের পরিমাণটা আমাকে জানতে বলেছে। এবার দেখো খুব ভালো করে, এখানে যে অনুপাত হচ্ছে, অনুপাতে দেখো এখানে ডেটলের পরিমাণটা একই রয়ে গেছে আর ওয়াটারের পরিমাণটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? কিন্তু আমাকে কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে যে ডেটল ঢালা হয়েছে, জল ঢালা হয়েছে বলেনি। তাহলে জলের পরিমাণটা আমাকে সমান রাখতে হবে। সমান রাখতে গেলে কি করতে হবে? সমান রাখতে গেলে এইটাকে ধরো ঠিক এর অপোজিটটাকে দিয়ে যদি গুণ করে দিই, এই টোটাল অনুপাতটাকে আমি 3 দিয়ে গুণ করে দিলাম, আর এই টোটাল অনুপাতটাকে আমি 4 দিয়ে গুণ করে দিলাম। তাহলে করে দেওয়ার পর ধরো এখানটা মুছে দিচ্ছি আমি, তাহলে আমার নতুন যে অনুপাতটা বেরোবে ডেটল আর জলের, নতুন একটা অনুপাত যেটা বেরোবে ডেটল ইজ টু জল, তাহলে এখান থেকে কী হচ্ছে? 3 দিয়ে যদি একে গুণ করি কত হবে? 3:4, 4 3 12, 3:12। আর এটার ক্ষেত্রে কত হবে? 4 1 4 আর 4 3 12, 4:12 হলো, হয়ে গেল। তাহলে আমার আগে ডেটল আর জলের পরিমাণ ছিল 12:3, এখন হয়েছে 12:4, অর্থাৎ জলের পরিমাণটা একই আছে। ডেটল কত বেড়েছে? ডেটল বেড়েছে 1 ইউনিট, 1 ইউনিট বেড়েছে, হলো? এবার কত লিটার মেশানো হয়েছে কীভাবে বার করব? আমাকে এখানে বলেছে টোটাল মিক্সচার 60 লিটার। 60 লিটার মানে এখানে টোটাল আমি কত দেখতে পাচ্ছি? প্রথমে 12 আর 3 15, তাহলে 15 যদি 12 জল আর 3 ডেটল হয়, তাহলে টোটাল মিক্সচারের পরিমাণ হচ্ছে 15। আর এই 15 সমানই আমাকে কত বলে দিয়েছে? 15 সমানই আমাকে বলে দিয়েছে 60 লিটার। আর এখানে আমার কত ডেটল কত বাড়ছে দেখছি? 1, তাহলে 1 সমান বার করতে হবে। তাহলে 60/15 সমান হচ্ছে 4, তাহলে 4 লিটার আমি ডেটল অ্যাড করেছি। আমি কত অ্যাড করেছি? 4 লিটার ডেটল অ্যাড করেছি। এরপর দেখো নেক্সট কোশ্চেন আসি। বলছে যে এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম ফাইন্ড দ্যাট অ্যান এক্সপ্রেস ট্রেন পাসেস হিম ইন 15 সেকেন্ড। ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 60 km/h, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন? বলছে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দেখলো যে একটা এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটার গতিবেগ 60 km/h হয়, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? এবার দেখো আমরা জানি যে যখন কেউ কাউকে ক্রস করে, ধরো ট্রেন যদি প্ল্যাটফর্ম ক্রস করে, ব্রিজ ক্রস করে, মানুষ ক্রস করে, পোল ক্রস করে, তাহলে তার সেক্ষেত্রে তার দৈর্ঘ্য অতিক্রান্ত দূরত্ব কত হয়? ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য প্লাস তার দৈর্ঘ্য। অর্থাৎ যদি প্ল্যাটফর্ম ক্রস করে, ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। কিন্তু খুঁটি, মানুষ, এগুলোর ক্ষেত্রে কি হয়? এই মানুষ, খুঁটি, এদের দৈর্ঘ্যটাকে নেগলিজেবল ধরা হয়, যে কারণে সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যটাকেই ধরা হয়, হলো? তাহলে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য, তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব, আমি এখানে কী আছে? আমার এখানে সময় আছে, গতিবেগ আছে, অতিক্রান্ত দূরত্ব বার করতে হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব ডিস্ট্যান্স সমান আমরা কি জানি? গতিবেগ ইন্টু সময়, তাই তো? গতিবেগ ভি ইন্টু টি, তাহলে আমার ভি সমান কত বলা আছে? ভি সমান বলা আছে 60 km/h। তাহলে 60 km/hকে আমি মিটার পার সেকেন্ডে করে নেবো। মিটার পার সেকেন্ডে করতে গেলে কত হয়? 5/18, 5/18 দিয়ে 60 km/hকে আমি যদি মিটার পার সেকেন্ডে করতে পারি, তাহলে 5/18 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে এখানে 5/18 করে দিলাম, 5/18 ইন্টু এখানে আমার সেকেন্ডে কত বলেছে? কত সেকেন্ডে ক্রস করছে? 15 সেকেন্ডে, বাস এখানে আমি 15 করে দিলাম। তাহলে কত হলো? 3 6 18, 3 5 15, আর 6 10 60, তাহলে 5 5 25, 250 হয়ে গেল। তাহলে 250 মিটার আমার অ্যান্সার হলো। ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য, এই যে অতিক্রান্ত যে দূরত্বটা, সেটা ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 250 মিটার, অঙ্ক হয়ে গেল। এবার দেখো আর একটা অঙ্ক দিয়েছি, বলছে যে বার্ষিক অ্যাট হোয়াট রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম দ্য অ্যামাউন্ট অফ ₹10,000 ফর 2 years ইজ ₹12,100। আচ্ছা, বলছে যে বার্ষিক চক্রবৃদ্ধি কত হারের সুদে 10,000 টাকার 2 বছরের সুদ 12,100 টাকা হবে। দেখো 10,000 টাকা 2 বছরের সুদ 12,100 টাকা হচ্ছে, মানে সুদটা কত হচ্ছে? সুদটা হচ্ছে 2,100 টাকা, 2,100 টাকা হচ্ছে। এবার দেখো এটাকে যদি আমি একটু ভেঙে নিই, ভাঙলে আমি দেখতে পাবো যে এইটাকে আমি
টোটাল সুদ যা যদি ধরো 1000, টোটাল যে একটা অ্যামাউন্ট আছে 1000 আর একটা বেরোচ্ছে কত 100, এই তিনটে ভাগে যদি আমি ভাঙি তাহলে আমি দেখতে পেয়ে যাব তাহলে 10,000 টাকার, তাহলে প্রথম বছরে একটা সুদ পেলো, দ্বিতীয় বছরে সুদ পেলো, আর তৃতীয় বছরে যে 100 টাকাটা সেই 100 টাকাটা সে কার ওপর পেলো, এই প্রথম বছরের সুদের ওপর পেলো, তাই না? তাহলে প্রথম বছরের সুদের ওপর এই 100 টাকাটা কত বছরের ওপর পাচ্ছে, প্রথম বছরের সুদের ওপর, প্রথম বছরের সুদের আসল কত 1000 টাকা, সে তাহলে এটা এক বছরে, এটা পরিমাণটা কত, এটা পাচ্ছে 1 ইয়ার, এক বছরে, তাহলে রেট অফ পার্সেন্টেজ কত ইন্টু 100 করে দিলাম, কেটে দাও, পার্সেন্ট কত 10%, অ্যান্সার হয়ে যাবে 10%, তাহলে সে 10% সুদের হারে পাচ্ছে। তাহলে হ্যাঁ 10,000 টাকায় 12,100 টাকা সে পাচ্ছিল, তাহলে এখানে সুদের হার কত, সুদের হার হবে 10%, সোজা। এবার দেখো, এবার আসছে নেক্সট কোশ্চেন বলছে যে HCF অফ 2 নাম্বার ইজ 32 অ্যান্ড দেয়ার LCM ইজ 1760, হোয়াট ইজ দ্য স্মলার নাম্বার। আচ্ছা, দুটো নাম্বার যার একটার HCF হচ্ছে 32, মানে নাম্বার দুটোর HCF হচ্ছে 32 আর LCM হচ্ছে 1760, তাহলে এবার দেখো HCF 32 বলেছে দুটো নাম্বারের HCF যদি 32 হয় তাহলে আমি ধরে নিতে পারি যে একটা নাম্বার হচ্ছে 32x আর একটা নাম্বার হলো 32y, আমি ধরে নিলাম। এবার আমরা কি জানি যে দুটো নাম্বারের গুণফল সমান কি, তাদের HCF ইন্টু LCM কত বলা আছে, LCM বলা আছে 1760, দুটো নাম্বারের গুণফল জানি, তাদের HCF ইন্টু LCM, তাহলে একটা নাম্বার ধরে নিলাম 32x, যেহেতু 32 HCF বলেছে তাহলে একটা নাম্বার ধরলাম 32x আর একটা নাম্বার ধরলাম 32y, আর তাদের গুণফল বলেছে এইটা, তাহলে দুটো থেকেই দেখো 32 যদি কমন হয় 32x ইন্টু 32y, তাহলে এখানে একটা কাটলে তাহলে এখানে কত হবে, এবার দেখো 32 একটা 32 কেটে গেল, তাহলে এখানে XY সমান কত হবে, XY সমান হবে 1760/32, এই একটা 32 এই 32 কেটে দিয়েছি, তাহলে এদের দুজনকে যদি ভাগ করা হয় কত হবে, এদের দুজনকে ভাগ করলে 1760কে যদি 32 দিয়ে ভাগ করা হয় 55 হচ্ছে, 1760কে যদি 32 দিয়ে কাটা হয় দেখো 55, এখানে 5 গুণে 10, 5 3 15, 5 15 16 হচ্ছে, আবার 5 গুণে 10, 5 3 15 16 এখানে 160 যোগ করলে 160 হ্যাঁ ঠিক আছে 1750, তার বলতে 1760কে 35 দিয়ে কাটলে কত হয় 55, তাহলে আমি এখান থেকে কি দেখতে পেলাম XY সমান কত, XY সমান 55। এবার আমি 55কে ক ভাগে ভাঙতে পারি, 55কে আমি কী ভাগে ভাঙতে পারি, দেখো এগুলো 55কে আমি এইভাবে লিখতে পারি, 55কে আমি 1 × 55ও লিখতে পারি, আবার 55কে আমি 5 × 11ও লিখতে পারি, এই দুভাবে আমি ভাঙতে পারি। এবার আমাকে বলেছে যে ছোট নাম্বারটা আমাকে নির্ণয় করতে বলেছে, তাই তো? এবার ছোট নাম্বারটা যখন নির্ণয় করতে হবে, এটা হয় এটা x এটা y, নাহলে এটা x এটা y। এবার দেখো যদি আমি 32-এর সঙ্গে 1 গুণ করি, ছোট নাম্বার মানে কি, তার সাথে 32-এর সঙ্গে আমি 32, দেখো 32x 32y আছে, এবার xy যেটাকে আমি ধরবো তার সাথে আমাকে 32 গুণ করলে তবে নাম্বারটা পাবো। এবার 32-এর সঙ্গে যদি 1 গুণ করি, ছোট নাম্বার সবসময় কি ছোট নাম্বারটা গুণ করলে তবে সেটা ছোট হবে, 32-এর সঙ্গে 1 গুণ করি আর 32-এর সঙ্গে যদি 55 গুণ করি কোনটা ছোট হবে, 32-এর সঙ্গে 1 গুণ করলে সেটা ছোট হবে, তাহলে 32-এর সাথে যদি 1 গুণ করি আমার নাম্বার কত হয় 32, কিন্তু 32 আমার এখানে অপশানে নেই, তাহলে এখানে আমার অপশান 32টা এটা হবে না, তাহলে আমার এইটা হবে না। এবার আমাকে এর মধ্যে দেখতে হবে 5 × 11, 5 × 11 মানে তাহলে ছোটোর সঙ্গে গুণ করতে হবে, তাহলে আমি কত করব না 32-এর সাথে 5 গুণ করে দেবো, তাহলে 5 দুগুণে 10, 5 3 15, অর্থাৎ 150, সরি 5 দুগুণে 10 0, 5 3 15 একে 16, 160 অ্যান্সার হবে, 160 হচ্ছে ছোটো নাম্বারটা হবে কত 160, দেখো অপশানে তোমাদের 160 আছে, অতএব 160 হবে। এখানে জাস্ট এই ফর্মুলাটা খাটিয়ে তোমাকে XY মানটা বার করে নিলে সেটাকে কবে ভাগ করা যায় দেখলে, তারপরে 32 সঙ্গে মানে যেটা গসাগু বলেছে এসছে তার সঙ্গে গুণ করে তুমি ছোটো নাম্বারটা নির্ণয় করে দিলে, হয়ে গেল। এরপরের অঙ্কটা কি বলছে দেখি, এরপরের অঙ্ক বলছে যে এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করেন, যদি তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন, দ্রব্যটির ক্রয় মূল্য কত? ইফ এ পার্সন সেলস অ্যান আর্টিকেল অ্যাট এ প্রফিট অফ 5%, যদি একটা ব্যক্তি একটা জিনিসকে 5% প্রফিটে বিক্রি করে, হি গেন্স ₹15, সে 15%, হি গেন্স 15 রুপিস দেন, ইফ সে 15 টাকা বেশি পায় কার থেকে দেন ইফ হি সেলস ইট অ্যাট এ লস অফ 5%, অর্থাৎ মানে একজন ব্যক্তি 5% লাভে যদি একটা জিনিসকে বিক্রি করলেন তাতে তিনি 15 টাকা বেশি পান যদি তিনি 5% লসে জিনিসটাকে বিক্রি করতেন। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেলটার কস্ট প্রাইস কত? তাহলে দেখো এখান থেকে শুধুমাত্র আমাকে কী করতে হবে, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসটা বার করতে হবে, তাই কস্ট প্রাইস আর
তাহলে এখানে সিপি আর এসপি। তাহলে যখন বলছে 5% লাভে বিক্রি করছে, 5% লাভে বিক্রি করলে যদি কস্ট প্রাইস 100 হয়, 5% লাভে এসপি কত হবে? এসপি হবে 105 টাকা। আর 5% ক্ষতিতে বিক্রি করলে কস্ট প্রাইস যদি 100 হয়, এসপি হবে কত? 95 হলো, এসপি হবে 95, 95 টাকা। এবার বলেছে তাদের পার্থক্য, তাহলে এই যে এই দুটোর পার্থক্য এখানে কত বলে দিয়েছে? বলে দিয়েছে 15, কিন্তু আমি এখানে কত দেখতে পাচ্ছি? এদের দুজনের পার্থক্য দেখতে পাচ্ছি 10। তাহলে আমি বলতে পারি যে এই 10 সমানই হচ্ছে 15, 10 সমানই 15 হয়েছে। এবার আমাকে কি নির্ণয় করতে দিয়েছে? কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস কত আমি দেখতে ধরেছি 100। তাহলে 10 সমান যদি 15 হয়, 100 সমান কত? 100 সমান হচ্ছে 15/10 ইন্টু 100, কাটলো 150, কেটে গেল। তাহলে তার কস্ট প্রাইস কত হচ্ছে? তার কস্ট প্রাইস হচ্ছে 150 টাকা। অর্থাৎ এই 150 হচ্ছে তার সিপি। এই 150 কত কি না? 150 হচ্ছে তার সিপি, 150 হলো তার সিপি। কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে 150 টাকা। তো দেখো 25টা অঙ্ক ছিল, 25টা অঙ্ক আমি দেখিয়ে দিলাম, অ্যানালিসিস করে দিলাম, বলে দিলাম। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। ধন্যবাদ।